সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম ডাহ এই বাংলাদেশি পডকাস্টে। যে পডকাস্টের নাম একটি ইংরেজি শব্দ, পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টে সবাই সবসময় বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করে। আপনাদের সাথে আছি আমি শরীফ। আমার নাম নাই জনগণ, আমাদের কোনো নাম নাই জনগণ। এটা নিজেরা করা লাগবো, মানে কাদের সাথে কাজ করতেছি, কোনো প্রফেশনালিজম নাই। কেউ কি বলবে কিছু? আগে নাম করে কি একটা অর্ডার ছিল যে অ্যালফাবেটিক্যাল নামের ইয়ে দিয়ে আরি অর্ডার জনগণ। আমি সব সময়ের মতো আছি অপূর্ব। আমাদের সাথে আর নাই মাগার আই দিয়া দুইজন আছে, একজন আপনাদের সকলের প্রিয় ইসমাম ব্র্যাকেট উস্তাদ একে উস্তাদ, আমাদের নতুন করে একটা অর্ডার সাজাইনি, যদি আমরা কন্টিনিউ করি। ইরফান একে আমার বাপের বন্ধুর পোলা, আর 3 নম্বরে আছে আমাদের সকলের বড় ভাই নাসিম ভাই। সকলে কেমন আছেন? সকলের দিনকাল কেমন যাইতেছে? একজন করে প্রথম এপিসোড আমরা আরিফ অর্ডারে গেলে আগে তুমি বলবো অপূর্ব। তো ঠিক আছে, আমি কোশ্চেন করে আমি কইলে এটা আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ এডুই ওকে। আমার এদিকে বৃষ্টি হইতেছে, কিন্তু তারপরে অনেক গরম লাগতেছে। এটা আমগর অনেক দিন ধরে এরকম হয়, বৃষ্টি হয় কিন্তু ঠান্ডা লাগে না। মেবি আমার পিসিটা, মেবি আমি এখন গেম খেলতেছিলাম, এর লাগি মেবি গরম হয়ে গেছে, কে জানে। বাট না, যার মাইকের পিছনে হর্ন দিছে তার বাপকে। এনে কি কারোর মাইকের পিছনে হর্ন শোনা গেছে? না। হ্যাঁ, আচ্ছা, অর্ডারটা জানি কি আমি একবার ভুলে গেছি। এ পরে কি গাই মানে আরই অর্ডার আছে এখন। এ আর দোনাই দুইটা আই এস আর এন লাস্টে এন দিয়া তো নাসিম মেরে সবার লাস্টে দিয়ে দাও। আই এস হেসিম সাফানা যেহেতু একটা পুরুষ মাইয়া এর সবার লাস্টে দিব। আমার এখন আগে সবসময় কেউ জিগাইলেই আমি কইতাম খারাপ আছি। এখন এটা আমার একটা আমি ইনস্টিংক্টিভলি কয়ে দিই সবসময়। এখন আমি অনেক সময় ভুলেও কয়ে দিই খারাপ আছি, তখন আমার কল লাগে না আমি আসলে আগের মতো খারাপ নই। এটা হইলো আমার এখন যেরকম কথা ছিল। এখন আর লেখাপড়া নাই, ভার্সিটি টার্সিটি নিয়ে লেগে বিশ্ববিদ্যালয়ে উঠলে সবাই পাল্টাই যায় রে। বিশ্ববিদ্যালয়ে উঠলে সবাই পাল্টাই যায়। ইরফান, এবার তোমার পালা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইচএসসি চলতেছিল, কিন্তু হয়তো বা পরিস্থিতি জানেন কি অবস্থা। লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। এখন আমাদের মধ্যে একজন আছে, আমাদের একটা সমন্বয়ক আছে যাকে আমরা চিনি না জানি না, নিজেকে সমন্বয়ক ডাকে। তো এটা হচ্ছে আমাদের খুবই একটা ভালো পেজ, লাইট এন্ড ফিজিক্স। হয়তো আপনারা কেউই চিনবেন না, না চিনাই ভালো। তো সে হুট করে আজকে দেখলাম একটা পোস্ট দিছে। পোস্টটা হচ্ছে এন্ড গেম, বেসিক্যালি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের রেফারেন্স। সেটা হচ্ছে শহীদ মিনার থেকে লং মার্চ টু ঢাকা। আমি জানি না শহীদ মিনার থেকে লং মার্চ টু ঢাকা বলতে কি বুঝাইছে। আসলে শহীদ মিনার হালকেস্টাইনের ইয়েটা কোডটা লাগাইছে যে এইচএসসি বেসরে যে খালি গাইলেই তো। ও আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি আসলে তুমি বুঝো না, কিন্তু ঢাকা থাকার পরে আমি বুঝতে লাইছি শহীদ মিনার থেকে লং মার্চ টু ঢাকা মানে হচ্ছে শহীদ মিনার থেকে তোমরা গুলশান, বনানী, ধানমন্ডি এগুলোতে যাইবা। কারণ ঢাকার ভিতরে মেইন ঢাকা হইছে ওইগুলা, বাকিগুলা ম্যাটার করে না। এরাই নাকি মেডাল লেগে এতদিন আন্দোলন করলো, এখন এরা অটো পাস হইতাছে। আমার কথা হচ্ছে অটোপাস অনেক বাজে একটা ডিসিশন অলরেডি। যেমন কি বলে রাজশাহীতে কি বলে বোর্ডের ওরা বলছে, চেয়ারম্যান বলছে যে একটা স্মারকলিপি জমা দিতে তারা মেইন যে সকল বোর্ড আছে সকল বোর্ডের সাথে কথা বলে একটা ডিসিশন নিবে। কিন্তু আমার মতে অটোপাস দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি একটা কার্স। এটার রিজন হচ্ছে খোটা সারা জীবনে। যে কালকে নাসিম ভাই আমরা বলতেছিল যে বাইরের দেশে কোন দেশে মানে ভ্যালু পাওয়া যায় না, চাইলেও পারবো না। হ্যাঁ, কারণ ওদের কাছে তো নিউজ যাবে যে কোন ব্যাচ, সেটা তো তারা দেখবে, তাই না? তখন দেখবে 2024 এর ব্যাচ, তখন তারা বলবে যে তোমরা তো হচ্ছে প্রোটেস্ট করে হচ্ছে অটো পাস পেয়ে গেছো, তো তোমাকে আমরা কেন ভ্যালু দেবো, তোমাকে আমরা কেন হচ্ছে ইউনিভার্সিটি দিতে হবে? এক্স্যাক্টলি, তোমার তো অ্যাকচুয়াল কোনো তো নাই। আরেকটা আপনারা জিনিস দেখেন, পরে ধরা খাওয়া লাগে। আমি তো অভিজ্ঞতা আছে, আমি জানি। ইরফান অটোপাসের বিষয়টা মানে মোটামুটি ইরফান লাস্ট পরীক্ষা দিছে হচ্ছে জুলাইয়ের 16 তারিখ, মঙ্গলবার ছিল আমার মনে আছে, কারণ ওই দিন আমি বাসায় আইছি, ইসফামও বাসায় আইছে।
ওই দিনের পর আমরা দেশের মধ্যে বাজে অবস্থা ধরে নেই অগাস্ট মাসের এই মাঝামাঝি সময়টা পর্যন্ত, আজকা পর্যন্ত কথার কথা ধরে নিলাম। হ্যাঁ, ওদের পরীক্ষা দিচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখ। এমনও না দেশ পুরা ফিক্স হয়ে গেছে গা, এখনো বহুত কিছু ফিক্স বাকি আছে, বহুত জিনিসপত্র এখন আগের মতো মানে কি আর ফিক্স ফিক্স বাদ 5 তারিখের পর থেকে তো দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাওয়ার কথা ছিল, এটা হলো না। এখনো তো নরমালি যে জিনিসপত্র চলার কথা হেডি ঠিক করে চলতেছে না। যে কথার কথা পুলিশ সবাই কি নিজের জায়গা মতো জায়গা গেছে না, তো তো তারপরেও ইরফানগর পরীক্ষা ইরফানদার ফুলাফিন্ডি এক দাবি করে বুঝছে অটো বাস চাই, এটা একটু বেশি হয়ে যায়, খাইতে পাইলে শুইতে পাওয়ার মতো হয়ে যায়। আগে তো এডি করতো, আগে তো অটো বাস প্রফেসর নিবিসানি কত কিছু করলো। আমার কাছে যতদূর লাগে সেটা হচ্ছে যদি ওরা জিনিসটা এইভাবে চাইতো যে কাইন্ড অফ রিজনেবল আছে যদি আমরা হিসাব করি, বাকির মধ্যে 50 নাম্বার করে দেন অ্যারাউন্ড কত 1.5 মাসের 1 মাস হয়ে গেছে, টোটাল 1 মাস হয়ে গেছে আমরা কোনো এক্সাম দিচ্ছি না, আরো 20 দিনের মতন আছে আমরা এক্সাম দিব না। তো ওইরকম কিন্তু মেন্টালিটি নাই, আর আছে মাত্র 6টা এক্সাম। তো ওরকম মেন্টালিটি কারোরই নাই। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা বেসিক্যালি প্রোটেস্টাতে ছিল, যারা ইনজুর্ড হইলেও রিকভারি হয়ে গেলেও কিন্তু রিকভারি হয়ে গেল, মেন্টালি একটা রিকভারি হয় নাই, বা হচ্ছে ওইটাও হয়ে গেলেও প্রিপারেশনের কোনো ঠিক নেই। তো আমার মতে অনেকেরই একটা বাজে রেজাল্ট আসবে। তো ওই ক্ষেত্রে ফুল মার্কের এক্সামটা আমি কোনোভাবেই সমর্থন করি না। হ্যাঁ, আমি অটো পাসও সমর্থন করি না, কিন্তু আমি ফুল মার্কেটটাও সমর্থন করি না। ওরা চাইলে আমাদের জিনিসটা বিবেচনা করে ওরা 50 মার্কসের এক্সাম নিতে পারে, বা আমাদের প্রিভিয়াস ব্যাচ গুলোর সাথে যেগুলা করছে সেটা হচ্ছে ইসে কি বলে আমাদের যেমন করছিল 65, হ্যাঁ 65 না কত মার্কের এক্সাম হয়েছিল, লাইক 45 রিটেন 10 মার্ক প্র্যাকটিক্যাল। নাসিম ভাইরা কি আর 65 দিছে? 65 আমরা দিছি 65 তোমরা দিছো, আমি দিছিলাম আর দুটো সৃজনশীল দাও। ওই ক্ষেত্রে যখন তোমাদের কোনো ইস্যু হয় নাই, যেমন সিলেবাসও কম ছিল, তো এই ক্ষেত্রে তোমরা এক্সাম দিতে পারছো। সিলেবাস কম ছিল না তোমাদের ছিল না, নাসিম ভাইদের ছিল। আমাদের কম ছিল। নাসিম ভাইদের তো কই লাভ নাই, আমাদেরটা ভাই কাইন্ড অফ জোক ছিল পরীক্ষা দেবে। এটা নিলেও অ্যাট লিস্ট যেন এক্সামটা হোক। আমার মতে মেইন কথাই হচ্ছে এক্সামটা যেন হোক, আমাদের দিকটা বিবেচনা করে হোক। নাহলে কাম লাগলে পরীক্ষা কয়দিন ফিসায় নেন, আটটো মানসিক প্রিপারেশন লাগবে না। পিছাইলে তুমি যে জিনিসটা বললা অপূর্ব, সেটা হচ্ছে পিছাইলে হবে কি সেশন জোট, যেটা বেসিক্যালি সেশন জোটে আমাদের পড়ে যেতে হবে, আমাদেরও পড়তে হবে, আমাদের যে নেক্সট ব্যাচ আছে ওদেরও পড়তে হবে। কারণ ওদের কিন্তু মানে লাস্ট যে সরকার ছিল সে তারা বলে গেছিল যে ওদের এক্সাম এপ্রিলের মধ্যে শুরু করে দিবে। যদিও পসিবল ছিল না, তাও ওরা বলছিল শুরু করে দিবে। তো শুরু করলে আমাদেরটাই তো আমরা এখনো শেষ করতে পারতেছি না। আমাদেরটা শেষ হওয়ার এস্টিমেট ডেট হচ্ছে তোমার অক্টোবরের 23 তারিখ বেসিক্যালি। তো এটা যদি আরো পিছায় ধরো, পিছালেও আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, ধরো বড় জোর 1 মাসই পিছাইলো, শেষ হইতে হইতে তোমার ডিসেম্বর। তো ডিসেম্বর শেষ হলে রেজাল্ট দিবে কবে, আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হবো কবে? আর আরেকটা জিনিস, যেটা শুধু যে আমাদের থেকেই এটা শুরু হয়েছে তা কিন্তু না, ইভেন 22 ব্যাচের যারা বুয়েটে ঢুকছে, তুমি জানো কি না জানি না, বুয়েটে কিন্তু আমাদের আসার আগেও একটা আন্দোলন হয়েছে। আচ্ছা, সবাই জানার কথা যে ওরা যে ছাত্র রাজনীতি ঢুকতে দিবে না। তো ওরা অলরেডি ওই জায়গায় 1 মাসের মতো পিছায় ছিল। হ্যাঁ, 1 মাসের মতন পিছায় ছিল, ওদের এক্সাম হয়নি। যেখানে আমাকে যে পড়ায় সে বললো যে ওদের নাকি সেকেন্ড ইয়ার শুরু হয়ে যায় ফেব্রুয়ারিতে, যেখানে এখন চলতেছে অগাস্ট মাস, তোমার ক্লাসই শুরু হয়নি। শুধু বুয়েট না, আমগর ব্যাচের সরকারিতে যেগুলো ভর্তি হয়েছে এগুলো কম বেশি সবারই সমস্যা হয়েছে। আমার ফ্রেন্ড আছে কয়েকটা আমার ক্লাসমেট আছে কয়েকটা বুটেক্সে, এর আর 2 মাস পর আমি যতদূর জানি ক্লাস শুরু হয়েছে। মানে যে ক্লাস শুরু হওয়ার কথার কথা অগাস্টে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে গিয়ে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি 22-এর তারাই আমার ব্যাচের অনেকেরই ক্লাস বহুত লেটে শুরু হয়েছে। আমি ওইটারই এক্সাম্পল দিলাম যে এরপরে এই স্বাধীনতার আগেও, এই যুদ্ধের আগেও যে টিচাররা যুদ্ধ করতেছে, ওটার তো ক্ষতি তো সব পাবলিক গুলারই হয়েছে না, পাবলিকের পোলাপেনেরই হয়েছে।
হ্যাঁ, ক্লাস তার হয় উপরে নাই। দিয়ে কিন্তু টিচাররাও একটা আন্দোলন করছিল যে টিচার ওনাদের কারণে হ্যাঁ, তো Pension ওইটার কারণে related আবার। ইউনিভার্সিটি বন্ধ ছিল। নাসিম ভাইদের ছিল আমাদের সাথে যে অফিসে বসেছিলেন, আপনি বলতেছিলেন। তো এটার ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদের না শুরু হয়েছে জিনিসটা 22 ব্যাচ থেকে সেশন জট শুরু হয়ে গেছে, 22, 23, 24, 25, 26। আমাদের কারণে যদি এটা অ্যাকচুয়ালি পিছায় দেয় বা কোনো ঝামেলা করে, তাহলে কিন্তু আমাদের পরের 2টা ব্যাচও সেশন জটে পড়ে যাবে। তো পরপর কিন্তু এতগুলা ব্যাচ একসাথে সেশন জটে পড়লে ফিউচার অনেক অনেক বাজে হয়ে যাবে তখন। এক্সাম দিলে তখন মানে ওভারঅল যে ম্যাথস ম্যানেজমেন্ট এটা করা খুব প্যারা হয়ে যায় আর কি। ইউজুয়ালি কেউ পাস করতে পারবে না, অনেক কম সময়ের মধ্যে খাতা দেখতে হবে অনেক কম দোষ সময়ের মধ্যে। সব দোষ করোনা, সব দোষ করোনার, সব দোষ সামনে কিন্তু মানিফক্স আইতেছে। না আর ডর দেন না, আমি তো ভাবছিলাম সব দোষ সব দোষ করোনার, সব দোষ হইছে 2022 সালে যে একটা বন্যা হয়েছিল ইরফান করে এসএসসির সময়, ওইটার সময় একটা বাস খাইছে। আমাদের শুরু হয়েছে জিনিসটা পিএসসি থেকে। পিএসসি তে আমাদের, আমি পিএসসি দিয়ে 2016-তে, তো ওইবারই ফার্স্ট তারা বলছিল যে পিএসসি হবে না। তো পিএসসি হবে না একদম উঠাই দিছিল। দেন 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আমার যতটুকু খেয়াল আছে রোজার আগে বলছিল, দেন হচ্ছে রোজার ঈদটা পার হইছে, কলেজ টলেজ খুইলা আবার বলছে যে না পরীক্ষা হবে, মাঝে মাঝে বুঝা যায় আমগো শিক্ষা ব্যবস্থা যে আজকাল ডেইলি চেঞ্জ হয়, মানে না 2016 সালে কয়েক মাস পর চেঞ্জ হতো, বাট এখন তো ডেইলি চেঞ্জ হয়। তারপরে হচ্ছে জেএসসি তে উঠলাম, জেএসসি এক্সামের টাইমেও সেম জিনিসই হলো আমাদের সাথে। জেএসসি জানি বাদ দিছে কত সাল থেকে? 20 বেসিক্যালি করোনা বাদ দিছে নাকি সেটা মানে ইভালুয়েট করাটা বাদ দিছে, মানে না বাদ একেবারে বাদ দেয় না। বার্ষিক পরীক্ষা। আচ্ছা আচ্ছা, করোনার কারণে বেসিক্যালি 2020 থেকে করোনার কারণে অটো পাস পাইছে আর কি জেএসসি, এরা এদেরটা নেয় নাই জেএসসি পিএসসি। কিন্তু আই গেস 22 আইসা পুরো জিনিসটাই 22 না না এক্সামই হয় নাই, 20 এর পরে জেএসসি পিএসসি হয়ই নাই। ওইটাই তো বললাম, মানে 2 বছর তো এমনি উঠায় দিল, এরপরে ফাইনাল ডিসিশন আসলো যে নিবেই না আর কি বেসিক্যালি। ওইটা খেয়াল নাই যে আমাদের ইশারাও তো দেয় নাই, বোনরাও তো দেয়। তুমি কি 19-এ দিছো না জেএসসি? হ্যাঁ আমি তুমি লাস্ট জেএসসি ব্যাচ দিলে আসছে। হ্যাঁ আমি দি লাস্ট জেএসসি ব্যাচ, দ্য লাস্ট এয়ারবেন্ডার। এরপরে লাস্ট জেএসসি ব্যাচ, দ্য লাস্ট জেএসসি ব্যাচ, এটা টাইটেল দাও। না আমার কাছে আরেকটা টাইটেল আছিল, টাইটেল অনেকটা আছে। 24 এর দিনগুলো এনে কই রাখলাম যাতে পরে এডিটিং এর টাইমে 24 এর দিনগুলো। বেসিক্যালি আমাদের টপিক তো আজকে ওইগুলো, আমরা তো বেশি পড়ালাম পরে ইন্টারনেট ছাড়া 3 ডিজেস। তারপর ইরফান দুঃখের কাহিনী কত তো। হ্যাঁ, এবারে এইচএসসি সময়টা মারা খাইতাছো, বন্যা হয় নাই বাট মারা খাইতাছো। বন্যা হইছে তোমার তো এইচএসসি আগে একটা বন্যা হয়ে গেল কয়েকটা। এবারে তো এইচএসসি নিয়ে কত কাহিনী, এইচএসসি নিয়ে কাহিনী শুরু হইলো যে মাইশা নামে মেয়েটার সাথে, যে আইডিয়ালের বেসিক্যালি ও হচ্ছে মতিঝিল না কোন আইডিয়ালের জানে, ওই বেসিক্যালি ফার্স্ট ইনিশিয়েটিভ তুলছিল যে আমাদের পরীক্ষা হাবিজাবি পিছানো নিয়ে। তো ওইখান থেকেই তো আমাদের প্রায় একটা ইস্যু রইলো যে এক্সাম পিছাবে এরকম করতে করতে না আমাদের যে বেসিক্যালি চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান, সে বললো যে পরীক্ষা পিছানো যাবে না। মডার্ন পীর বাবারা ও মাঝে সিম্পেথি লওয়ার লাগিয়া কাহিনী শুরু করলো। হ্যাঁ, বাট কোনো লাভই হইলো না। সেদিন শেষে এক্সাম শুরু তো হইলো, বাট এবারের এক্সামটা আমি বাকিদেরটা জানি না, বাট আমাদের ক্ষেত্রে বোর্ড এক্সামটা অনেক বাজে গেছে বলতে আমি বুঝাই। কখনো বন্যার মধ্যে এক্সাম নেওয়াটা আমার কাছে খুবই অযৌক্তিক লাগে। সেটা হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি। গত বছর বন্যা লেগে ফেসেছিল না? গত বছর না তো 22 প্রতি বছরই ওরা বন্যার সময় একটা ডেট ফালায় ওটাকে পিছাবে। এটা আমি দেখতেছি
শীতকালে দিক বা যেই কালে দিক আমার মতে বন্যার সময় দেওয়াই উচিত না, কারণ এমন এক্সাম গেছে শুরুর দিক এক্সামের কথাগুলো বলি, শুরুর দিকের এক্সাম গুলো এমন গেছে যে রিক্সা পাইতেছি না, লিটারালি মানুষজন রিকোয়েস্ট করতেছে রিক্সার জন্য যে প্লিজ নিয়ে যান, প্লিজ নিয়ে যান। রিক্সা পাইলেও পুরো এক্সাম ভিজে ভিজে যাইতেছি, দেন হচ্ছে এক্সাম শেষে বাসায় আসার সময় লিটারালি পুরো ভিজে ভিজে বাসায় আসতেছি। তো ওই ক্ষেত্রে ওরকম এক্সামের একটা মেন্টালিটিও থাকে না, কারণ যে এক্সাম তো আমার অনেক ফ্রেন্ড আছে এক্সাম দিতে আসতে লেট হয়েছে। আমি একটা সিগনিফিকেন্ট কাহিনী বলি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বাংলাদেশে ভিভিআইপি রিলেটেড। আমাদের এক্সামটা হয় হচ্ছে আদমজিতে, আদমজি পরে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। তো ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে হচ্ছে আমরা যতদূর, তোমরা হয়তো জানো না, বাট মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রির কার্যালয় তো ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই। ঢাকায় 2টা ক্যান্টনমেন্ট টোটাল, মিরপুর ক্যান্টনমেন্ট আর হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। তো এটার মধ্যে মিনিস্ট্রি এটা হচ্ছে কার্যালয়টা হচ্ছে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই, আর আদমজির সাথেই, মানে আদমজির কাছাকাছি। তো এই ক্ষেত্রে ভিভিআইপি মুভমেন্টের কারণে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে যখন ভিভিআইপি মুভমেন্ট দেওয়া হয়, প্রায় 30 মিনিট কোনো গাড়ি চলাচল করতে পারে না। তো একটা সার্টেন পয়েন্ট থেকে আরেকটা সার্টেন পয়েন্ট পর্যন্ত কোনো গাড়ি চলাচল করতে পারে না। তো এটার একটা রিজনে আমার একটা ফ্রেন্ড, আমাদের এক্সাম শুরু হয় 10টায়, ওই ঢুকতে ঢুকতে 10টা 20 বাজছে। তো এটা একমাত্র রিজনে ছিল ওই ভিভিআইপি মুভমেন্টটা। তাও অ্যাটলিস্ট একটা জিনিস ভালো হচ্ছে এক্সামটা ছিল ইংলিশ, তো ওই ক্ষেত্রে আমাদের এমসিকিউ নিয়ে চিন্তা করতে হয়নি। জনগণ আপনার অবগতির জন্য জানাই দেওয়া হচ্ছে যে নিয়ম হচ্ছে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে রুমে গিয়া বইসা থাকা। পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে রুমে বইসা থাকতে হইব। ও বাসার থেকে, তখন আমি ওকে শুরুর দিকে আমরা মোটামুটি সবাই কনসার্ন ছিলাম, দেন আমার অনেক ক্লোজ ফ্রেন্ড দেখে আমি একটু পরে চেয়েছি যে তুই এত লেটে কেন আসলি, বা তুই তো বাসা থেকে আগে বেরোতে পারতি। তখনও আমাকে বললো যে এমনি বৃষ্টি, তার উপরে দিয়ে আমি বাসা থেকে বেরো হয়েছি 8টার দিকে, সেখানে 8টার দিকে রওনা দিয়ে যদি আমার এই জায়গায় আসতে 10:30 বাজে, আমার তো আর কিছু বলার নেই। জনগণ ইরফানগর পরীক্ষা কিন্তু বর্ষাকালে শুরু হয়েছে। যে শুরু হয়েছিল আমার মনে হয় প্রাচীন কালের কথা। তোমার কাছে এত সময় গেছে গা? আসলে অনেক টাইম নিছে, এবারে আমরা পরে যাই। আমরা কিন্তু এখনো সেই আগের টপিকে ছিলাম জনগণ। মেইন কথাতে আইছি না এখনো। আরে সময় আছে, 10 মিনিট হইছে না। তোমরা তাড়াহুড়া করতেছো। আর এই জায়গায় অনেক কিছু আছে না, কাট ছাড়তে হবে। এখন আগে তুমি কেমন আছো? তোমার মাইকটার কোয়ালিটি আগের মতো নাই। এপিসোডের আগে যেরকম ছিল এখন কিছুটা কি কইরা রে, মানে একটা ফিল্টার বা তুমি বাথরুমে গেছো এরকম লাগতেছে। ট্রান্সফরমার্স ভয়েস। তুমি কি আসলে বাথরুমে? না। হ্যালো হ্যালো। আগে তো ঠিক ছিল মাইকটা। হ্যালো হ্যালো হ্যালো। কি একটা ইয়ে লাগা, মানে ভয়েসটা টোনের হইতাছে না, ওটা নাকি আমার সাইডে? না না, একটু কেমন যায় শোনাইতেছে। একটু কেমন যায় শোনাইতেছে। লাস্ট যে কইছিল না তখন ঠিক ছিল। কেমন শুনে আর কিছু করে না। ওই হাস ইফেক্ট আইতেছে। তোমার হচ্ছে মনে হয় তুমি কি ল্যাপটপের মাইকে কথা বলতেছো? হ্যাঁ। তোমার হচ্ছে ল্যাপটপের মাইকে 2টা চ্যানেল আছে মনে হয়। 2টা চ্যানেল একসাথে যে ক্যাচ কইরা পুরো জিনিসটারে যে ফেজ উল্টা-পাল্টা করে দিতে, এখানে এরকম শোনাইতেছে আমার মনে হয়। ওকে, আচ্ছা শোনাক। এখন ইরফান তুমি আগে বলো যে তুমি কেমন আছো? হ্যাঁ তো কইলোই শুরু থেকে। অনেক বড় ব্যাখ্যা দিলে তুমি আজকে এটালে। আচ্ছা তাইলে বুঝতে পারছি। এবার আমরা যাই নাসিম ভাইয়ের কাছে। নাসিম ভাই, আমি কেমন আছি? আমি আগের থেকে ভালো আছি। আগে কেমন ছিলে? আমি বাসা থেকে বেরোতে পারি নাই, সবসময় চিন্তায় ছিলাম। দেন কি হইতেছে না হইতেছে, মানে কনস্ট্যান্ট একটা ফিয়ার, তাই না? যে লুলপুসি। আমি পুসি। ওকে, চিন্তা করে পুসি তাহলে এখন। আমার পরিবারের কথা মনে করতেছে। এই বিকাশ করিম। নাম বিকাশ করিম। নাকি ব্যারিস্টার বিকাশ আরেকটা? ব্যারিস্টার বিকাশ করিম, বিকাশ শকুন, বিকাশ খান, আর কেটা আছে? বিকাশ টিভি, বিকাশ অ্যাপ,
বিকাশ খান বিকাশ কোনটা? অ্যাপ কেডা? বিকাশ খান বিকাশ খান অ্যাপ হইছে তাশরিফ খান। এটা হইছে ও বিকাশ না, খান। হের কিছু বাইরিছে, হের যে হের হের বাগা লাগছিল, না পলাতক ছিল, বাগক বাট বাঘ ছিল, হে কিছু করবার গেছিল পরে আর কি হের কি কয় রে, যে যতদূর জানি মানে শকুন অ্যাড অর্ডার হইছে। আয়া হেরে কইছে পরে ভাগ্য করছে, পলাতক আছে। বিকাশ কিন্তু কিন্তু বেড়ায় তো গত বছর যখন একটা সার্টেন অনুষ্ঠানের মধ্যে ছিল, অনেকগুলো ইনফ্লুয়েন্সারদের ছিল, ওইনে বেড়াই ছিল। এই অনেক ইনফ্লুয়েন্সারই ফল্ট লইছে, কিছু কিছু বলদ ইনফ্লুয়েন্সার আছে ডরে গেছে, কিন্তু মানে হেরার আছে না গেলে হে করে বা কিছু করো, কিন্তু আসলে না গেলে কিছু করতো না, করে দিলে না গেলে হেরা কিছু কইতো না। আর আমার মনে আছে কেটা কেটা ইনফ্লুয়েন্সার কি কি দেখাইছে না দেখাইছে, ভিডিও দেখাইছে। আমি খালি এদুরাই কমু, আমি এটা জনগণ এটা কমু। দেখেন অনেকে সুপারসেল যারা সবসময় সুপারসেল মাথা তোলা উচিত, এক মাথা তুলবেন না, আর দুই যারা সবসময় সুপারসেল হেরা এক, অথবা এখন কথা কইতাছে কিন্তু জেডি এক কালা দালালি কইরা এখন ভালো হইবার আইতাছে, ইডি রেসিং নিতে রেখেন, ইডি প্রবলেম। যারা সুপারসেল সবসময় এরা প্রবলেম না, যারা সুপারসেল সবসময় সুপারসেল এরা প্রবলেম না, দালালি কইরা আইয়া এখন বালা সাজাছে মানুষের অপিনিয়ন না দেওয়ার হচ্ছে একটা আছে তো, মানে সে চুপ আছে, চুপ আছে থাকুক, এটাই তাই না? এককালে হ্যাঁ এটাই 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 বলতেছি আমি আর কি। আমাকে একটা সানাসুর দিবে? এ বারবিকিউ সানাসুর মজা না। আসলে কি বারবিকিউ সানাসুর খায়? না, আমার নিজের পছন্দ না। আমার নিজেরও পছন্দ না। আসো হাত মেলে। বিশেষ করে মুড়ি মেখে খাওয়ার টাইমে। আর guess what? বোম্বে সুটসের যে ক্লাসিক সানাসুর সেটা মুড়ি দিয়ে ভালো লাগে। আর বারবিকিউ সানাসুর নিয়ে আইছে। আচ্ছা, তবে এই যে এই হোল যে প্রোটেস্টটা হইতেছে এর মধ্যে একটা জিনিস একটু মুডটা ভালো লাগছে আর কি, সেটা হচ্ছে মিমস গুলা। আর এর আগে থেকে কিন্তু মানুষ মিম বানানো শুরু করছে 5 তারিখের আগে। আর হচ্ছে মাইথরের ভিডিওগুলো অনেক মজা পাইছি জানি, যাদের হচ্ছে মানে যাদের মাইথর প্রাপ্য আর কি, তাদের মাইথরের ভিডিওগুলো দেখে অনেক মজা পাইছি। আমি এটা খুশি যে আই হোপ এটা কখনো না যায়, আমার সোশ্যাল মিডিয়ায় আবারও মানুষে যাচ্ছে তাই করবার কইছে মানে এখন যে আইন উপদেষ্টা আছে হে কইছে এইডি যত এরকম ফালতু আইন দিয়ে আছে এইডি সব হেরা ঠিক করবো বা সরাই দিব। আমি এর মধ্যে এই নাম কইছে যে ডিজিটাল সিকিউরিটি এক নাকি জানি। ও আচ্ছা, জনগণ ভাই আপনাদের দা মরিয়নো জানার দা মরিয়নোর উপলক্ষে জানেন আপনারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে সবচেয়ে বেশি কোন মানুষদের উপরে অ্যাটাক করা হয়েছে আপনারা কি জানেন জনগণ? এটা জানছিলাম আবার ভুলে গেছি, এখন আবার জান। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে সবচেয়ে বেশি মামলা হয়েছে বাউলদের উপর। এখন আমি এক্সপ্লেনেশন দিতাম না, বাইরে আপনারা নিজেরা খুঁজে নেন কেমন কি কারণে বলে লাগবে কিভাবে বাউলদের উপরে পুলিশ, কেন বাউলদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে বেশি মামলা হয়েছিল এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এর পরের টপিকে যাই, এটা হইছে আপনারা যদি জানেন না থাকেন জনগণ, আমগর কিন্তু নেট আছিল না। আমরা অনেক আগের এপিসোডের মধ্যে একটা কইতাম না ওই যে সোলার ফ্লেয়ার হলে নেট যাইবো কি যাইবো তখন কি করব না করব একটা এরকম হইছে কিন্তু গত বছরের জনগণ আমার একটা এপিসোড আছে আর কি, ওটার মধ্যে জনগণ আমি রিসার্চ ডিসকাস করতেছিলাম সোলার ফ্লেয়ার হইলে কি হইবে। আপনারা যারা সোলার ফ্লেয়ার চিনেন না তারা বেসিক্যালি সোলার ফ্লেয়ার হইলে তো একটা কাইন্ড অফ একটা ইলেকট্রোম্যাগনেটিক পালসের মতো পুরো পৃথিবীর ইলেকট্রনিক ইনফ্রাস্ট্রাকচারে জামাল হইব আর বাংলা এটাকে বলে সৌরঝড়। কারণ আমগর কোনো ইলেকট্রনিক ইনফ্রাস্ট্রাকচারে কোনো কিছু হয় নাই। আসলে বিষয়টা হইছিল আর কি জনগণ আমগর সাবমেরিন রাস্তার উপরে তোলা হইছিল আর কি, রাস্তার কাজ ইলেকট্রনিক স্ট্রাকচারে কোনো ঝামেলা করা হয় না, এটা হয়ে গেছে জনগণ। তো ওই কারণে আচ্ছা না নাসিম ভাইটি বলা আমার টাকা দিন, নাসিম ভাই আবার কইলাম আমি আবার কই 3-2-1 জনগণ আমগর কোনো ষড়যন্ত্র হয় নাই, কোনো সোলার ফ্লেয়ার হয় নাই। আসলে যা হইছিল তা হইছে, হয়ে গেছে যাওয়ার স্ট্রাকচারে জানালা হয়ে গেছে। এটাই তো মূলত আমি জিনিসটা ব্যাখ্যা করি। আমরা যতদূর জানি সেটা হচ্ছে ইন্টারনেট আসে মূলত হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে। যেহেতু আমাদের দেশটা একটা দ্বীপ,
আমরা সবাই হয়তোবা জানি যে আমাদের দেশটা হচ্ছে বদ্বীপ। এই ক্ষেত্রে অ্যারাউন্ড সাবমেরিন কেবল গুলো থাকে হচ্ছে মাটি থেকে 8,000 ফিট বা 8,000 মিটার নিচে, বেসিক্যালি ফিট না, মিটার নিচে। তো হয়তোবা আমাদের 8,000 মিটার নিচে হয়তোবা পানি ছিল দেখে জিনিসটাকে আমরা ঠিক রাস্তার একটু নিচে রেখেছিলাম। তো ঠিক যখন আমরা একটা মানে লোয়ার এলডিএল কান্ট্রি, তো মানে অনুন্নত দেশ, তো উন্নয়নশীল দেশ, সরি, তা আমরা দামি কেবল এফোর্ড করবার পারি না যেটা এত পানির প্রেসার নিতে পারবে। আমরা রাস্তার নিচে রাখছি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের যা হয়েছে সেটা হচ্ছে যখন রাস্তার মেরামত, আর আনফরচুনেটলি বা দুর্ভাগ্যবশত আমাদের যখন মূলত যে প্রোটেস্টটা হচ্ছিল ওই ক্ষেত্রে রাস্তার মেরামতেরও কাজ হচ্ছিল। আরেকটা জিনিস আমি বলে রাখি, আমাদের দেশে কিন্তু গ্রীষ্ম বা হচ্ছে সামার বা উইন্টারের ক্ষেত্রে কিন্তু কোনো রাস্তা মেরামতের কাজ হয় না। আমাদের প্রত্যেকটা কাজই বন্যার সময় হয় রাস্তা মেরামতের কাজ। তো ঠিক এইভাবে জুন মাসেই আবার সেই দুর্ভাগ্যবশত জুন মাসে, এটা অ্যাকচুয়ালি একটা বন্যার মাস, তো ওই ক্ষেত্রে জুন মাসে এসেই আবার আমাদের রাস্তা মেরামতের কাজ। সাবেক আইটি মন্ত্রীর মতো লাগতেছে আমার। বিটিডব্লিউ জনগণ আমগর সাবেক আইটি মন্ত্রী কিন্তু বেশ ভালো গান গায়, বিশেষ করে তার একটা মিউজিক ভিডিও আছে চ্যানেলের একটা ঈদ প্রোগ্রামের, গানের নাম হলো বন্ধু তোর বারাত নেই। গানটা খুব ভালো হয়েছে, আপনারা শুনতে পারেন। অনেক অনেক ক্যাচি গান জনগণ। এই গান উস্তাদের বিয়ে যেটা বাজানো পাইতো না, এই গানের দুইজন হলো আমি আর তুমি, টাকলা ডাফুর অবশ্যই, আর লুঙ্গি পরাটা আমি। ওকে। তো ওই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে রাস্তা মেরামতের কাজের সময় আমাদের বেসিক্যালি সাবমেরিন কেবল গুলো তো উপরে উঠায় রাখতে হবে, না হলে তো যে জেসিবি যে ট্রাক গুলো আছে ওগুলো যদি কেবলে লাগে তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। তাই খুব সিকিউরিটি দিয়ে আমরা তারগুলো উপরে রাখছিলাম। তো প্রোটেস্ট চলাকালীন কিছু মানুষ এসব তার এসে পুরাই দিছিল, তারপর হচ্ছে কেটে ফেলছিল। জনগণ হাই চান্স আছে এই মানুষটির কিন্তু বিরোধী দলের কোনো চক্রান্ত হওয়ার, বা বিরোধী দল পাঠাইছে বা বিরোধী দল নিজেই করছে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সে হচ্ছে আমাদের পুরো দেশের নেট প্রায় 1 সপ্তাহের মতন চলে গিয়েছিল। প্রায় না, 1 সপ্তাহই ছিল না নেট। এই ক্ষেত্রে আমাদের আইটি মন্ত্রী ছিল, আমরা তো সবাই জানি, উনি চেষ্টা করে আমাদের 1 সপ্তাহের মধ্যে সময়ের মধ্যে। আর এই ক্ষেত্রে আমাদের ইসে কি বলে প্রথমত ক্ষতি ধরা হয়েছিল 80 থেকে 100 কোটি, কিন্তু ঠিক এর পরবর্তীতেই আমাদের সাবেক আইটি মন্ত্রী জানা গেছে যে তার কোনো খরচই লাগে নাই, সে নিজ খরচে সবকিছু ঠিক করে দিয়েছে। আমি তো জানতাম এসিড বৃষ্টি হয়ে তারগুলো গুইলা গেছে। আমি জানছিলাম স্যাটেলাইটে নাকি এখন দিয়ে দিছিল। আমি জানছিলাম যে স্যাটেলাইটে হাঙ্গর কামড় দিছে। আসলে এসব দিন করে জানো। মূলত আমি স্যাটেলাইটের বিষয়টাও ক্লিয়ার করি। স্যাটেলাইটের বিষয়টা ক্লিয়ার বলতে যখন বেসিক্যালি এইসব হচ্ছিল তখন স্যাটেলাইটটা দেখে একটা অর্কা কইছে ইয়াম টেস্টি। তখন আবার যেহেতু বৃষ্টি চলো এটার শরীরে কয়েকটা ছিদ্র করে দেই। যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে আরে এটা বলতে দাও না ভাই, আমি জিনিসটা কেমনে কইতাছ বলো। কেউ এখনো বুঝে নাই আমি আসলে কি মিন করছি স্যাটেলাইট। এনিওয়ে কন্টিনিউ। তো যেটা হচ্ছে আমরা সবাই জানি যে স্যাটেলাইটটা কই থাকে, ওইখানে যে বৃষ্টি বা কোনো কিছু সম্পর্ক নেই এটা আমরাও জানি। তো কিন্তু বৃষ্টির সম্পর্কটা এইভাবে আসছে যে যেহেতু বৃষ্টি পড়ছিল আর আমার পৃথিবীটা তখন কিছুটা ব্ল্যাক হোলের কাছাকাছি ছিল, যে কারণে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি ইসের কারণে বৃষ্টিগুলো উল্টা উপরের দিকে যাওয়া শুরু করে। এটার পিছেও আমাদের বিরোধী দলের একটা চক্রান্ত আছে, তারা তাদের আধ্যাত্মিক পাওয়ারের মাধ্যমে তারা হয়তো ইউএস এর কাছ থেকে একটা ডাইং স্টার কিনছে, ডাইং স্টার কিনা হয়তো হচ্ছে নাসার কাছ থেকে মানে এরকম রিকোয়েস্ট করে ডাইং স্টারটাকে ওই একটা কেবল দিয়ে টেনে নিয়ে আসছে, হতো পারে এটা, হু নোস। আমি একটা থিওরি কই, আমরা যে জিন যে আছে আমরা কিন্তু এরকম কিন্তু বের করে জিন, কিছু কিছু জিন ভালো জিন, কিছু জিন খারাপ জিন। খারাপ জিনের তো অবশ্যই বিরোধী দলের অংশ থাকবো, ওই বিরোধী দলের জিনরাই কামটা করছে। হতে পারে। তো তাদের মাধ্যমে মূলত এই স্যাটেলাইটটাও ধ্বংস করার একটা প্রক্রিয়া চলেছে, কিন্তু আমাদের
যেহেতু তখনকার সাবেক আইনমন্ত্রী আইসিটি মন্ত্রী অনেক পাওয়ারফুল ছিল, তার তার কারণে তারা কিছু ক্ষতি করতে পারেনি। আমাদের এক সপ্তাহ মধ্যেই নেট চলে আসছে। এখন আমাদের এক সপ্তাহ ইন্টারনেট সারা জীবন কেমন গেছে এটা পুরোপুরি এক সপ্তাহ কে কি করেছে এই জিনিসটা একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। দিয়ে শুরু করি। জনগণ নেট চলে গেছিল। জনগণ দিনটা ছিল 16, 17, 18 তারিখ বৃহস্পতিবার। অ্যারাউন্ড 5টা 6টার দিক থেকে আমার এদিকে নেট আসতেছিল যাইতেছিল। আমরা শুনতেছিলাম যে নেট চলে যেতে পারে এবং অ্যারাউন্ড 9টা 10টা বাজতে বাজতে নেট আসলে চলে যায়। তো তারপর জনগণ বেসিক্যালি আমাদের কাছে কতগুলা কল আসে, আমি নিজ থেকে কিছু কিছু মানুষকে কতগুলা কল দেই, মানুষের খোঁজখবর নেই। এরপর পরের দিন জনগণ আমি অনেকগুলা SMS কিনি আর কি, 250টা SMS কিনি। এরপরে বেসিক্যালি জনগণ আমি কমিউনিকেট করতাম SMS এর থ্রু। মোবাইলের মধ্যে জনগণ যত মানুষ আছে যা করে SMS এ দিলে হয়তো বা রেসপন্স পাইবার পারি, মানে অনলাইন ফ্রেম করতে তারপর কি অবস্থা হইছে এই সময়টা? তো SMS জনগণ আমি অনেকগুলো SMS কিনে জনগণ বেসিক্যালি এটাই করতাম আর কি। জনগণ সকলকে SMS দিতাম। নিজের পরিচিত মানুষজন, মানে এই যে আমার সার্ভারের এই মেম্বার যারা আছে, যারা এই মুহূর্তে আমার সাথে ভিসিট আছে, তারা বাদেও আরো অন্যান্য যেসব মানুষ আছে মনে করেন মোবাইলও SMS দেওয়ার মতো, তাদেরকে দিতাম। কিরে কি অবস্থা, কি খবর। অনেকের থেকে রিপ্লাই পাইতাম, অনেকের থেকে রিপ্লাই পাইতাম না জনগণ। জাগর থেকে রিপ্লাই পাইতাম না এমন না জনগণ তারা আমার সুদে না, মোর লাইক তাগর মোবাইলে ব্যালেন্স আছে না, যখন এটা এসে তারা আমার মেসেজ দিছে যে রিপ্লাই দিবার চেষ্টা মোবাইলে ব্যালেন্স আছে না। জনগণ এই SMS দেওয়াতে দিতে দিতে আমি একটা জনগণ একটা 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 বদ অভ্যাস দূর হয়ে গেল আর কি। এটা হচ্ছে এমনি তো আমরা নেটে SMS দেই জনগণ, একটা সেন্টেন্স জনগণ প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা লিখি, কিন্তু SMS দিবার সময় তো জনগণ প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা দেখলে জনগণ কষ্ট হয়, বা SMS কিনে রাখলো SMS শেষ হয়। তো আমি জনগণ যা মনের ভাবটা জনগণ একসাথেই প্রকাশ করতাম আর কি, একবারে আলাদা আলাদা করে প্রকাশ না করে একসাথেই প্রকাশ করতাম। তো এই একটা ভালো অভ্যাস তৈরি হয়েছে যেটা এখন আবার নষ্ট হয়ে গেছে। জনগণ আর SMS বাদে জনগণ কল তো আসেনি, কল দিয়া সেইটাও জানি না, খেয়াল নাই। মেবি তো ইরফানের কল দিলে তো 40-45 মিনিট যাইতো না। এমনি এমনি এটাই জনগণ এমনি এমনি জনগণ আমি কন্টাক্ট রাখছি বন্ধুত্বের ভাড়াত নিয়ে গানটা তুমগর দুজন হওয়া উচিত। ইরফান লুঙ্গি পরে ইরফান হে জায়গা দিয়ে দিতাম। এমনি জনগণ কন্ট্রাক্ট রাখছিলাম। আর যদি আপনারা জিজ্ঞাসা করেন এন্টারটেইনমেন্ট কিভাবে হইছে, বল জনগণ এন্টারটেইনমেন্টের জন্য জনগণ অ্যাসাসিনস ক্রিড রেভেলেশন শেষ করছিলাম। এরপর জনগণ ডেথ স্ট্র্যান্ডিং ধরছিলাম, এটা এপিকের লগে পাইছি। কিন্তু নেট আইসে পর আমি কি করছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি সমস্যা কিন্তু হওয়ার কথা না, কারণ আমার টাইমে দেখাইতো যে আমার কি দুইটা সেভ ফাইল দাইতো, দেখাইতো কোন সেভ ফাইলটা আমি এখন রাখবো, পরে আমি চুজ করতাম আমার তো বেসিক্যালি জনগণ যেটা হইছিল, আমি আমার সিম আর এপিকে যতরি গেম আছে প্রত্যেকটা ইএক্সি ফাইল গিয়ে টিপদা চালু করে দেখতেছিলাম কোনটা নেট ছাড়া চালু হয়, লঞ্চার ছাড়া চালু হয়। সাইবার পাঙ্ক অনেকটা খেলছি, ডেথ স্ট্র্যান্ডিং অনেকটা খেলছিলাম। এটা কিন্তু চালু করে তোমার সমস্যাটা হইছে নেট এপিকেরটা। এপিক কি অফলাইন খেলা যায় না? না, এপিকে আমার অফলাইনে ঢুকতেই দিতেছে না। আমি তো স্টিম অফলাইন দিয়ে খেলছি সব। স্টিম তো একটা বালা লঞ্চার, অফলাইন হয়। হ্যাঁ, স্টিম তো একটা বালা লঞ্চারের মধ্যে পড়ে না। এপিক তো লঞ্চারের এখনো খারাপ, কিছু ইমপ্রুভ করছে আগে থেকে, কিন্তু তাও কিছু কিন্তু নেট আইসে পরে যখন দেখি জনগণ আমি ঢুকছি পরে আমি অ্যারাউন্ড 10 ঘন্টার মতো আমি ডেথ স্ট্র্যান্ডিং খেলে লাইছিলাম। আমার 10 ঘন্টা জনগণ জ্বলে গেছে। 10 ঘন্টা বাড়ির কাছে কত না জনগণ 10টা ঘন্টা গেম। আমার এর আগে সব গেছিল মনে হয় আমার ওয়াচ ডগ প্রথমটার মধ্যে 20 ঘন্টার সেভ। আমার হিসেবে ডার্ক সাইড স্টোন মনে আমার লগে 2-3 বার এরকম হইছে, 2-3 বার। আর এরপরে জনগণ আরেকটা জিনিসের খুবই চাহিদা ছিল জনগণ, এটা হইছে নন্টু ঘষাঘষির ম্যাটেরিয়াল। স্যাডলি জনগণ নেট যাওয়ার একদিন আগে মেবি মোবাইলও যাই সিডা ফাটা কিছু জিনিসপত্র আসিল জনগণ, সবই উড়াই দিছিলাম ক্যাশে, মানে ক্যাশে যা জন্মে আসিল বিভিন্ন অ্যাপে ওইডিও ডিলিট করে ক্লিন করে দিছিলাম। এরপরে নেটটা গেছে আর কি। কিন্তু জনগণ 1-2 দিন পর জনগণ আমি টের পেলাম আমার গ্যালারি রিসাইকেল বিনের মধ্যে অনেক কিছু জন্মে আছে। তো এই একটা কষ্ট একটু কমছে, এটাই। তারপর আরেকটা জিনিস জনগণ ডিসকভার করলাম, আমার অনেকগুলা মাঙ্গা
মাঙ্গার সাথে জনগণ পর্ন আছে অবভিয়াসলি ওটিরও ব্যাকআপ আছে, আমি খেয়াল করি না। আমার ফোনে একদিন হাতাইতেছি, দেখা যায় 11 জিবির একটা ফোল্ডার, আমি কই এটার ভিতর কি, বিকাজ এগুলা আমি কই কি এই। হ্যাঁ জনগণ বেশি এত একটা কষ্ট হয় নাই জনগণ, আমার খারাপ লাগতেছিল না, নেট সারা দিনগুলা বেশি এত একটা খারাপ আসছিল না। অনেকটা কিছুটা নিজে করে ইউক্রেন ইউক্রেন লাগতেছিল না, ইউক্রেনে তো বোমা পড়ে, তারপরে মনে হইতেছিল না দেয়ার ইজ অ্যাকচুয়ালি সামথিং হ্যাপেনিং ইন দিস কান্ট্রি জনগণ। এরপর আমি না এর দূরেই আছে জনগণ বলার। আচ্ছা, এরপরে নেট আইছে আর আমার হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে। এখন নেট যেই দিন গেছে গা, এখন ওই দিন হইলো ইনাজম ওয়েলিভারের নতুনটার যে ডেমো আছে সেটা আসলে অনলাইনে টেস্টিং এর লেগে বাইরেছে, এটা আর কি পিসিতে আইছে। এখন আমি খালি কোনো মতে ডাউনলোডটা করছি আর নেট গেছে গা, মানে আমি অনলাইন খেলা করছি না। এটার স্টোরি মোডের খালি একটা চ্যাপ্টার আছে, সেটা খেলছি সেই দিনই বই আমি ভাবছি নেটে পড়বো রাতের বেলা, আইসা না। এরপরে বই বা বটের লগে খেলছি, আর অনলাইন খেলা করছি না, এখন খেলা করি। আর আমার যাই হোক, এখন আমার পিসির মধ্যে হইলো এন্টারটেইনমেন্টের লেগে আমি সাধারণত যে জিনিসপাতি সবসময় নামাই রাখি, আমার হার্ড ডিস্ক খালি পড়ে থাকে লেগে আমি নামাই রাখি। ওই হিসাবে আমার পিসি ঠিক আছে হইলো ঘোস্ট অফ টসুশিমা ছিল, ওইটা আমি আরে 1 পর্যন্ত গেছি। গোস্ট অফ টসুশিমা আছিল, কিন্তু আমি গোস্ট অফ টসুশিমা খেলি না, এর জন্য কোন অ্যানিমে দেখছি ইনিশিয়ালি ভালো ভিত্তিমান অ্যানিমে, আপনারা দেখেন। আমি এখন দেখতেছি আর এসি ইউনিটি আছিল, কিন্তু ওটা সেভ ফাইলটা ছিল আমার গুগল ড্রাইভে, ওটা লেগার ফলে খেলা হয়েছে না। আর হইলো আমার ইয়ে আমার পুরান অনেক গেম অনেকদিন যে ঢুকছি। পরে ইউনিকর্ন ওভারলোড আছিল, ওইটা খেলছিলাম অনেক দূর। আর মাঙ্গা পড়ছি না, মাঙ্গা ডাউনলোড করা ছিল কিন্তু পড়ছি না। এনিমে দেখছি হইলো ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুড, অনেক টুকা গাইছি। নেট আবার 1-2 দিন পরে মনে হয় এটা শেষ হয়েছে আমার দেখা। আর বই পড়ছি এখন এই বইটা চাইলে নাম রাখবার পারবো না, রাখবার এই বইটা হইলো এক সময় ব্যান্ড বই আছিল, ওই বইটার নাম হইলো আমার ফাঁসি চাই। আপনার অনেক ভিত্তিমান বই, আপনারা চাইলে পড়তে পারেন, গুগল ক্লিক পিডিএফ বিভিন্ন ফেসবুক পেজে বইটা বেছে। এবং এইটা একরকমের লোরের বই। আমার মায়ে আমার জিজ্ঞেস ছিল আমি এত ইয়ে কি করে ধৈর্য হলে এটা পড়তেছি কেমন, আমি বলছি ধৈর্য হলে আমি এটা খুব মজা লাগে পড়তেছি। এর মধ্যে দেশের লোর আছে জনগণ, দেশের লোর। দেশ না, একটা বিশেষ মানুষ মানুষ ফোকাস ছিল, তার জীবন যাপন কেমন, তার চরিত্র কেমন, স্বভাব চরিত্র কেমন, এবং তার স্ট্র্যাটেজি গুলি কেমন, এরই বইরে আমি অনেক কিছু শিখবার পারছি। এবং দেখতে আসলে হয় এটি সব মিলা যায়। এবং বইয়ের শেষের দিক দিয়ে কিছু একটা কথা ছিল, ওই কথাটি খুব সুন্দর মতো মিলে গেছে। এটা কি উস্তাদ আপনি রিসেন্ট টাইম সেটার পেছেন? রিসেন্ট না, আমি তো সবসময় দেখতেইতাছি মানে যতটুকু বড় হওয়ার পর থেকে কি করে না করে এই বইয়ের লোক মিলেছে। আর শেষের কথাটা হলো এইটা, ইয়ে শেষের কথাটা আমি তুমি করে কইছিলাম। শেষের কথাটা হলো এই যে ভাগ্যে পড়বো, যে এই কথাটা কইছিল, যেই দেশে ভাগ্যে পড়বো সেই ঠিক সেই দেশে গেছে। ও আচ্ছা। আর এইটা পড়ছি, আরেকটা বই পড়ছি হইলো হুমায়ুন আহমেদের বহুব্রীহি বইটা। এখন আর আমার মায়ের হইলো এই বইটা আসলে তো অনেকটা ফাউল বই আছিল। আর আমার মা এক সময় ডায়েরি টাইপের বই না গল্প? এক মিনিট বহুব্রীহি নাটক হচ্ছে আছে, একটা নাটক আছে ও আচ্ছা ওইটার আচ্ছা হ্যাঁ ওইটা অত ভালো মাঙ্গা আর না, অ্যানিমে তাই অনেকটা এরকম, কিন্তু ইনি বইটা পড়ে আইছে মানে মাঙ্গা ওইটা অত ভালো না। হ্যাঁ মনে পড়ছে। আমি জানি না, আমি শুনি না, এটা কি ফিকশনাল স্টোরি না কি ডায়েরি টাইপ? না ফিকশনাল। আচ্ছা, উস্তাদের কেন পড়লেন? উস্তাদের কেন পড়লেন? কিছু আসিন না দেখতে না কোনো রিজন আছে? কিছু ফাউ পড়ছি এটা খুদাই। এখন এই বইটা এখন এটা একটা ডায়েরি বই আছে, ওটা বেশি ভালো মানে একালে আমার মার কি অনেক বইটি পড়তো, বিশেষ করে হুমায়ুন আহমেদের বইটি পড়তো হিন্দি আর কি লইয়া পড়ছি, আমার কাছে অনেক বই আছে। এখন আমি কমু যে হুমায়ুন আহমেদের অনেক কথাবার্তা বইয়ের যে, মানে আমি যেটা ফের ফালতু কথা কই না বা ফাতরা কথাবার্তা কই, এই টাইপের কথাই হের বইয়ে বা হের জিনিস লেখার মধ্যে কয়, মানে আমার লাগাইলে আমার একটা মিলেছে না জনগণ। এর মানে এই না যে আমি আমার থেকে হাঁটুর বয়সে একটা মেয়ের বিয়া করবো, আমি খালি কইলাম যে এই টাইপের আমরা করা লাগবো না, আপনারা জোর করে যদি করাই দে। আমার জোর করে করার কথা না, আমারে জোর করে এরকম বড় সিদ্ধান্ত কেউ কখনো লইবার হইছে না। আমারে কনভিন্স করা যায়, কিন্তু জোর করে লওয়া যায় না। কনভিন্স করাটা আসলে সহজ জীবন না। বই গেল, গেম গেল, আর কি গেম আর কি খেলছি আমি আর মনে করার পারতাছি না। আচ্ছা গান টান শোনার ক্ষেত্রে কি করছো তোমরা? আমি অফলাইন, আমি তো অফলাইন কোনো মিউজিকই রাখি না। আমি কোনো গানটা নেই, আমি রেগুলার আমি গান অফলাইন রাখি আর কি। আমার মূলত আমি যদিও আজকাল গত কয়েক মাস ধরে স্পটিফাই ইউজ করি, আমি এখন কিন্তু আমার মূল মিউজিকের কালেকশন অফলাইন। গেমিং ইকুইভ্যালেন্ট ওয়েবসাইটে ঢুকতেছি আমি দেখার লাগে আমি নেট এপোকালিপসের টাইমে আসলে কি গেম খেলছি।
আর একটা দুইটা আর এই কয়েকটা ছিল। আর আমার নেট মাঝখানে অল্প সময় লেগে একটু আইছিল নেট, পর আবার গেছিল ওই দিন যে পরীক্ষামূলকভাবে দিতেছিল নাকি দিতেছিল ইরফান তো বিরাট বড় ব্যাখ্যা দিল আমার নেট সমস্যা হয়েছে দুটা ঠিক করে আমি লই। আমি তখন আমি জনগণ আমার একটা ইউনিটির সেভ ফাইলে উদ্ধার করছি গুগল ড্রাইভ থেকে, উদ্ধার করে পরে ওইটা বাকিটা খেলে লিছি। আমার কিন্তু আপনি কোন নেট আসার প্রায় বলতে পারেন 1 থেকে 2 দিন পর ঠিকঠাক ভাবে, এখনো ভালো না কমবো না, বাট আপনারা পাওয়ার 1 থেকে 2 দিন পর আমি একটু তো চলার মতো করে পাইছি। ড্রাগন কোয়েস্ট 11 ওটা খেলছিলাম পরে স্টিমে, পরে ও, ট্রায়ালস অফ মানা ছিল ওইটার সেকেন্ড প্লে তোর চলতেছে ওটা খেলছিলাম। আর কি আছে আমি ডিসকো ইলিজিয়াম খেলছিলাম জনগণ, এটা আর একটা ভিত্তিমান গেম। আমি এটার মধ্যে খুবই একটা ফানি একটা কাম করছি, এটার মধ্যে বহুত ফানি কাম করা যায় জনগণ, বহুত মজার game, এটা 3 এর খেলতে পুরান পারেন। সেভ ফাইলে ঢুকে একটু আতাতে করছিলাম। আমি এটার মধ্যে একটা শিশু হত্যা করে গেমটা একটা আর্লি এন্ডিং করে লাইছি। পরে আমার মোবাইলে ড্রাগন বলের একটা গেম ছিল কি জানি শিনবুড়ো গেম মনে হয়, সেইটা কইরা ছিল পরে সেইটা খেলে লিছি স্টোরি মোডটা। আমার মোবাইলে এরকম ভাবি কইরা থাকে এই এরিয়া ছিল আমার ইন্টারনেট সারা অভিজ্ঞতা। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি ইন্টারনেট ছাড়া এই দিনগুলোতে, এটা হচ্ছে জনগণ সকলের উচিত যত যদি আপনি এক মনে করেন আপনারা যদি মানে এন্টারটেইনমেন্ট বা মিডিয়া কনসুয়ার হন, ওটা হচ্ছে প্রত্যেকেরই উচিত এভেনচুয়ালি একটা সার্ভার বানানোর সিদ্ধান্ত নেওয়া, অ্যাকচুয়াল ফাকিং সার্ভার জনগণ, ওটা অ্যাকচুয়াল ফাকিং সার্ভারে ইনভেস্ট করা। এই শরীফ আইছে। শরীফ, তোমার ইন্টারনেট ছাড়া দিনগুলোর অভিজ্ঞতা কি? দিনকাল খুবই খারাপ যাইতেছিল। আমি একদিনও বাড়িতে থাকতেছিলাম না, আমি প্রত্যেকদিনে বাইরে থাকতেছিলাম। বাইরে কি করতেছিলাম আপনাদের আমি বলতে পারতেছি না, আমি খুবই গোপন কাজ করছি আপনারা বুঝালেন সকাল থেকে রাত পর্যন্ত। আপনারা বুঝতে নিতে পারলে বুঝালেন। আর করোনা টাইমে কি করোনা হইতেছে, করোনার টাইমে জনগণ ইন্টারনেট যখন বন্ধ ছিল এই টাইমে মেইনলি আমি বাইরে যাইতাম, পুলিশের তাড়া খাইতাম। খাওয়ার পরে আমার আর নাসিম ভাইয়ের একজন বড় ভাই আছে, ভাইয়ের নাম বলা যাবে না, সেই ভাইয়ের বাড়ি যেয়ে বসে থাকতাম, বসে বসে গান বাজনা করতাম। নাসিম ভাই ডিসকর্ডে আসতো, আমি ওখানে থাকতাম, আফিফ ভাই থাকতো। একদম করোনার দিনগুলা তখন তো নেট ছিল না ডিসকর্ডের কথা কইলে। ওটা পরে অ্যাকচুয়ালি, না ওটা আগে মানে আমরা পরে আসি টাইমলাইন আসছে। পরে ওই টাইমে নাসিম ভাইও বেরোতে দিত না, আমি থাকতাম, ভাই থাকতো। আমরা কি বলে বসে বসে এমনি মজা না, এমনি গল্প করতাম দেশ নিয়ে। আর এটাই তো মজা, এখন তো সবাই পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে গেছে। আমরা রকেট লিগ খেলি, তো রকেট লিগ নিয়ে অনেক গল্প করতাম। রকেট লিগ অ্যাকচুয়ালি হেট করি আমরা দুইজনই, গেমটা আমার ভালো লাগে না গেমটা খেলার। হ্যাঁ, খুবই বাজে গেম। তো রকেট লিগ নিয়ে মিটিং করতাম। আমার বাপের অনেক ইন্টারেস্টিং লাগছে জনগণ গেমটা। একদিন আমি খেলতেছি করতেছি গাড়ি লিয়া ফুটবল তোমরা রকেট লিগ খেলতে এরপরে যখন আমরা রকেট লিগ খেললে পারি ভাই, মজা হইব। ফুটবল এর মাঝখানে কাহিনী হয়েছিল যে রাত গুলো তো আর কাটে না, সন্ধ্যা থেকে মানে 8টার দিকে যখন বাসায় আসি তখন থেকে রাত আর কাটে না। এখন কি করব, এবারে আমার কিছু জিনিস ডাউনলোড করা ছিল। আমি পেরিমাসন এখন থেকে 2 বছর আগে ডাউনলোড করে রাখছি। কি পেরিমাসন এটা কি? এটা একটা ডিটেকটিভ সিরিজ, না ডিটেকটিভ না, অ্যাকচুয়ালি একটা উকিলের, লয়ারের, ইংলিশ। আচ্ছা, এখন ডাউনলোড করে রেখে দিয়েছিলাম এতদিন পরে দেখছি, দেখার পরে অনেকে এরকম হার্ড ডিস্ক ছাড়া থেকে জিনিস বাইর করে দেখছে। পেরিমাসন, MASON। ও মনসুন, আরে মাসুন খারাপ। আচ্ছা তোমরা কথা বলতে লাগো, আমি প্লেটটা একটু রেখে আসি। মেসন, ও মেসন নাকি? মেসন PRRYMASON। ভাই তিন ধরনের, আমরা তিন ভাবে ওটা করছি। পেরিমেসন, হ্যাঁ যাই হোক ওইটাই এটা দেখছি। এরপরে দেখার আর কিছু পাইতেছিলাম না, তখন কি করব, তোমার আমার কাজিনের কাছ থেকে আমি বাংলা মুভি নিলাম, বাংলা মুভি দেখছি। বাংলা কোন আমলের মুভি মানে যে যেটি আমরা এখন আমি দেখছি হলো ফিমেল 4। এটা না মুভি না, ফ্যান্টম, এটা নাটক। ফিমেল 4 আমি দেখছি, বড় দেখে আমি ভাবছি আমি 1-2 দিন দেখছো ওই যে এটা ছিল ওই যে আমরা 50-50 নাটক দেখছিলাম না? হ্যাঁ ওইটার জিলুরা ছিল এটার মধ্যে, এর অনেক দিন ধরে যাই না অভিনয়। ওইটা দেখার পরে আর কি করবো, কয়েকটা বই পড়লাম, বই কিনে এনে পড়ছি। আমি অবশ্যই আমি বই বাই রেট করি না, তো অনলাইনও করি না,
কারো থেকে ধারও নিই না, আমি কিনে পড়ি। ওকে গাইস, বই কিনে পড়তে হয়। সবাই বই কিনা পড়বেন জনগণ, সবাই বই কিনে পড়বেন। খারাপ বেশ করে দেশের জিনিস। এরপরে 2-3 পাইরেট কেমন করতাম কি বা কেমনে, ওই টাইমে তো নেট নাই। এবার বই পড়ছি দেন এরপর ও আচ্ছা, এরপরে মাঝখানে একটা কাজ করছি, সেটা হলো এসএমএস এ কথা বলছি মানুষের সাথে। 100 টাকা 15 টাকা দিয়ে 100টা এসএমএস কিনে এরপরে মানুষকে টেক্সট করতেছিলাম যে আপনাদের ওখানে খবর কি। এটা হলো নতুন পিকআপ লাইন বা যে কনভারসেশন স্টার্ট করার শুরু। আপনাদের এখানে খবর কি? রেডি হইছে? আমি জাস্ট আমার কি বলে কল লিস্ট চেক করে গেছি, কারণ আমি তো অত বেশি হোয়াটসঅ্যাপে করতে কথা বলি না, আমি তার কাছে নাম্বার নিয়ে রাখি। এরপর মানুষের সাথে টেক্সট মানে ওই ইয়ে করে কি বলে এসএমএস দিয়ে চ্যাট করছি, কত বেশ টাইম লাগে দিচ্ছি, ডিলে বেশ আছে। তারপরে দেখলাম যে পুরা দেশের আগে আমার ইন্টারনেট চলে আসলো। ইন্টারনেটে এসেই আমি প্রথমে কয়টার সময় ছিল তোমার এটা? আমি সকালবেলা উঠে রাত্রেবেলা দেখছি যে আসছে। রাতের বেলা হয়েছে? আমার বিকেলের দিকে রাইতে অল্প সময় লেগে গেছিল। আমার রাতে আসছিল, আবার চলে গেছিল, পরের দিন সকাল থেকে চলে আসছে। এখন আমি ঢুকে প্রথমে বলে নিলাম যে পলকে পলকে ছলকে ছলকে মানে পলকে পলকে ছলকে ছলকে আমি সবাইকে একটা করে মেসেজ দিয়ে করে দিলাম, করে দিয়ে আমি সবাই একটা মেসেজ দিছিলাম, নেট আইছে পরে। এটা কিন্তু সুন্দর হইছে। হ্যাঁ, আমি সবাই একটা ফ্লেক্স নিলাম যে নেট আগে চলে আসছে। এটা গোপনে পাবলিকলি না, কারণ দেশে কি দিয়ে কি হয়ে গেছে আমরা কিছুই জানি না, নিউজ চ্যানেল কিছুই দেখাইতেছিল না। এরপরে নেট চলে আসার পরে আবার তো সবকিছু আমার কয়বার মনে নাই নেট, আমার নেট অনেকেরই আগে আইছিল, আমার ভাই সবটির আগে নেট আইছিল, কিন্তু আয়েশের পরে গেছিল 1 ঘন্টার মতো আসছিল। হ্যাঁ, আমার 1 ঘন্টা ছিল না, আমার অল্প একটু ছিল। এরপরে প্রথম আমার মনে আছে আমি কলে ইরফানের সাথে এমন টাইম আমার নেট আইছে 1 ঘন্টার মতো ছিল, এর আছে না অনেকেরই আছে না তখন। মেইনলি লোকাল এগুলো আগে আছে। হ্যাঁ, নেট যখন আসে লিটারালি সবার আগে অপূর্বর আসছিল। আমার 2 দিনের জায়গা নাই। আমার আসছিল, আমার হচ্ছে সবার নেট আসছিল, আমার হচ্ছে ফোনেরটা আসছিল, মোবাইল ডাটা আসছিল। তো আমি ওইভাবে, কিন্তু মোবাইল ডাটা অনেক স্লো ছিল। এখনো মনে আছে আমি ডিসকর্ডে মেসেজ দিয়ে দেখতাম যে সেন্ড হয়েছে ঠিকই, বাট 10-15 মিনিট পর যা দেখতাম অনেকে 2-3টা টেক্সট দিয়ে দিচ্ছে এর আগেই। নেট আওয়ার পরে তো ঠিক ওইতে অনেক সময় লাগছে। আমার যে কি ডিস্টার্বটা করছে, কি বিরক্তটা করছে। আচ্ছা, সবাইকে সবারগুলো বলে ফেলাইছে কি 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 করছে? না, শরীফের ঠিক হইতাছে। আচ্ছা, শরীফ কও। আচ্ছা, কই জানিছিলাম আমি? তোমার নেট আওয়ারে সবাই মেসেজ দিতেছিল। এবারে মেসেজ দিলাম, তারপর আবার চলে গেলে তারপর আবার রাত্রেবেলা আমি একটু বই পড়তেছিলাম, বইটা শেষ করলাম। ওই সুযোগও পাইছি না আমি। নেট আইছে একটু দেখে দেখি নসর হয়ে গেছে, কাছে নেট গেছে। আমি যে বইটা পড়তেছিলাম এটা জনগণ আপনারা পড়তে পারেন, বইটার নাম হলো চিলেকোঠার সেপাই। এই বইটা আমি শেষ করছি। বইটা কাহিনী কার বই এটা? এটা হলো কি জানি, আখতারুজ্জামান খান ইলিয়াস মেবি। তারপর এখন এরপরে যখন নেট চলে আসলো তখন তো আবার সব মোটামুটি আগের মতো মানে বেটার হইতে লাগলো। এরপরে শুনলাম অনেক কিছু হয়েছে দেশে, কি কি হয়েছে আমি এখানে বলতে পারবো কিনা জানি না। তো এইসব হয়েছে দেখে তারপরে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল, জানেন না আর কি, এরকমই চলছে। তোমার কি শেষ হয়েছে এখন? হ্যাঁ, 2 জনের ভাই আছে, আই আর এন। ইরফান কই? জনগণ চলে এসেছি। আছে ব্যাগে কো। আচ্ছা, হ্যাঁ কি করলেন কোন? আমি আচ্ছা, আমি কিভাবে যখন নেটটা গেছে আমার মানে আচ্ছা, আমার তো আমার বার্থডে বলা উচিত হবে না, তবে আমার বার্থডে হচ্ছে ওই অ্যাপোক্যালিপস যাওয়ার মানে আশপাশেই আর কি। যাই হোক, তো আমগর বিল্ডিং এর একটা ছেলের জন্মদিন ছিল 5 তারিখ। ওই দিন আমি ওই সুযোগ পোলাও খাইছি। এত সুন্দর মিলে গেছে দিনটা। আমার সবাই কইতাছিলাম এই সময়ের মধ্যে কে লেগা করা লাগে এটা।
কিন্তু কেউ কি আর জানতো? আমার মনে হয় স্যারেরা জানতো এর কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আহ, সবাই কইতাছিল ও কখনো জন্মদিন করা চায় না, কিন্তু ওই দিন হঠাৎ করে চাইতেছে করবার। জনগণ যাই আপনারা হোক ভাবুন বুঝালো। ওই দিন যাই হঠাৎ হোক করে বহুত কাহিনী হইতাছিল। এদিন অনেক সুপার ন্যাচারাল অনেক কিছুই হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ তার মানে আসলে আমার সিআইএ না আমগর মাঝখানে এই কামটা হইছিল জিনের দ্বারা। মাঝখানে আমিও তো মাঝখানে একটা ফ্রেন্ডের জন্মদিন পেয়েছি। আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল 15 তারিখ। ও এটা আচ্ছা 15 তারিখ তো এটা একটা বিশ্ব মানুষের জন্মদিন আছে। যাই হোক তো ও, আমি আমার জনগণ আমার ফালক জিয়ার মার। আচ্ছা তো আমি পালক হচ্ছে জনগণ এটা পাতেন না। কিটা ও আচ্ছা ইম্পর্টেন্ট কেমন? ওকে আমি ফালিও না জনগণ, জোর করে হয়ে গেছে গা। যাই হোক আচ্ছা আমি কি বলতেছিলাম ও হ্যাঁ তো এবার যখন গেছে তখন আমি তখন ওই সময় ঠিক ওই টাইমটাতে আমি অনলাইনে রেইনবো সিক্স সিজ খেলতেছিলাম। রেইনবো সিক্স সিজ আপনারা সবাই খেলতে পারেন, খুবই মানে ভালো একটা গেম। আপনি সবাই হঠাৎ খেলতে হঠাৎ পারবো করে না আপনার কারণ এটা পেইড। আচ্ছা যাই হোক খেলতে পারেন, এর দাম হচ্ছে সেলে যায় 400 টাকার বেশি হবে না। সেলে তো গেলে $1-2 হয়। ওই তো 100 টাকা কি 200 টাকা খরচ করলে তো পেয়ে যাবেন। যাই হোক হোয়াট এভার। তো এখন গেমটা খুবই ভালো। আপনি হচ্ছে গেমটা খেলতে খেলতে যদি মারা যান আপনি হচ্ছে আপনার এত রাগ হবে যে আপনি হচ্ছে আপনার হেডফোনটা আস্তে করে মাটিতে রাখবেন, রেখে হচ্ছে ওটার উপর 4-5 বার লাফাবেন, তারপরে আবার ঠিকই আবার একই গেম পরের দিন খেলতে বসবেন। ব্যাপারটা হচ্ছে এটা এরকম। কয়টা হেডফোন গেল? আমার অলরেডি 2টা হেডফোন নষ্ট হয়ে গেছে। আমার এই থেকে জন্য একটা না নিয়ে নষ্ট করছে। এই জন্য না এটা হচ্ছে হেডফোন গুলো এর নষ্ট লাগি হচ্ছে আমার অন্য মতো কারণে। স্পিকারে খেলা উচিত। যাই হোক আমি আমার ইকুইপমেন্ট খুব ভালোবাসি। টু এক্সপেন্সিভ নাকি? খুব ভালোবাসি। আচ্ছা যাই হোক তো এবার হয়েছে কি যে ঠিক ওই সময় গেছে। এখন রেইনবো সিক্স সিজে ব্যাপারটা কি যে যদি হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে বা ইন্টারনেট চলে যাওয়ার কারণে যদি কোনো কারণে অথবা আমি নিজে থেকে যদি বের হয়ে যাই তাহলে হচ্ছে রেপুটেশন কমে যায় আমার। ওই রেপুটেশনের এটাই কারণে উচিত। নেট আসার পরেও প্রায় 3-4 দিন হচ্ছে ওই গেমে ঢুকতে দেয় না। তো এখন যাই হোক এগুলোর কথা বাদ দিই। নাটকে এবার ভালো হইছে। স্টেবল তো এবার টাইম লাগছে আরো। তা এবার আমি করছি যে নেট তখন গেছে। প্রথমে আমি শুরুতে আমার আব্বা আম্মুর কাছে খোঁজ দিছি, এই তোমরা নেট পাইতেছো? আমার বোনের কাছে খোঁজ দিছি, তুমি নেট পাইতেছো? তাই এবার যাই হোক আপনার বই এবার আছে জানতাম না। হ্যাঁ বড় না ছোট? ছোট। ছোট। ও আচ্ছা ঠিক আছে কন্টিনিউ। তা এবার যাই হোক এবার হচ্ছে ওয়াইফাই রাউটারটা হচ্ছে রিস্টার্ট করছি, 2-3 বার রিস্টার্ট করছি, কিছু হয় নাই। তখন বুঝছি কাহিনী কি হয়ে গেছে। তা যাই হোক পরের দিন সকাল সকালে উঠছি। আমাদের এখানে গেছিল কয়টা এই 9টা-10টা নাগাদ মনে হয়। তো আপনি ঘুমাই গেছেন কার পরে? হ্যাঁ আপনার পরে ঘুমাই গেছেন কা? আরে না আমি এরপরে ঘুমাইলাম মুখে। আমি তখন দেখতেছি যে কি করা যায়। তা এবার তখন উনো খেলছি। আমার বোন উনো কার্ড কার্ড আনছিল, উনো খেলছি। এই গেল। পরের দিন কি করব সারাদিন সময় কাটতেছে না। ফোনে হচ্ছে আমার একটা সার্ভাইভাল ম্যানুয়াল আছে, আবার ওই সার্ভাইভাল ম্যানুয়াল পড়তেছিলাম। জাস্ট অ্যাপোকালিপসের মধ্যে কি কি করতে হয়, কেমনে কি আমার করতে হয় এগুলো সব আমার পড়তেছিলাম। আগের আমার আপনি আগের বলছেন ফোনটা সার্ভাইভাল ছিল। ম্যানুয়াল, আমি বলছি ইতিহাস। হ্যাঁ আমার আগের ফোনটাই ছিল। তা ওই সার্ভাইভাল ম্যানুয়ালে যাই হোক বেয়ার গ্রিলস বলছে যাচ্ছে যে বেয়ার গ্রিলস এর ম্যানুয়াল। আচ্ছা আমার টাকার ওটা না 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 বিয়ার গ্রিলস না না কোন পেজে মুত খাওয়ার কথা কইছে এটা কোন? কোন কয়টা পেজে কয়বার মুত না খাওয়ার না কথা না, কইছে? শুনো 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 ওটাই কইতে আসছি। আমার এটা বেয়ার গ্রিলস না, এটা হচ্ছে অন্য আরেকজনের। ঠিক আছে বেয়ার গ্রিলস ম্যান ভার্সেস আমারটা একটা ওয়াইল্ডে অ্যাপ। দেখাইছে যে হচ্ছে যে যে হচ্ছে এরকম গরমে যদি হচ্ছে পানি না পাওয়া যায় তাহলে হচ্ছে আপনি আমার প্রস্রাব খাইতে পারবেন। ঠিক আছে হুম। তা ওখানে প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে আর যাই হোক নিজে প্রস্রাব খাবেন না, আচ্ছা আর যাই হোক মরে গেলেও নিজে প্রস্রাব খাবেন না। ওকে। মানে আহ, এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন আছে? যাই হোক এটা হচ্ছে ওর আমার মধ্যে মনে অনেক হয় বিয়ার গ্রিলস এর কোন একটা ফেটিশ আছে এরকম মুত খাওয়ালে। হতে পারে, who knows? এত জীবনও তা খায় না অ্যাকচুয়ালি। গোল্ডেন তাই শট, গোল্ডেন শট। তাই এবার আমি হচ্ছে এখন এইটা দেখে যে অ্যাকচুয়ালি এটা কারেক্ট নাকি হচ্ছে ইনকারেক্ট এইটা ওকে দেখার জন্য নেটে সার্চ করবো সেটাও পাইতেছিলাম না। নাসিম ভাই তখন একটু কি ফোর্স আপনি করেন। নিজের মুত হ্যালো খাইছেন? হ্যালো আফা একটু সালাম দেন, পরিচয় দেন, কেমন আছেন, কইয়া চুপ করেন।
হ্যালো, সালাম আলাইকুম। পরিচয় হ্যালো দেন। সবাই খুব কেমন? অ্যানোয়িং লাগতেছে অডিও আমি খারাপ। গর্বিত ঢাবিয়া। হ্যালো। হ্যাঁ আপনি কি থাকবেন নাকি হুদাই আইছেন? হ্যাঁ, থাকা লেগে আছি। ওকে নাসিম ভাই কন্টিনিউ। কাহিনী শুনে আচ্ছা না, করো। আমার কি মানে আওয়াজ সব ঠিক মতো আইতেছে? ভালোই আছে ভালোই আপনার আছে। আওয়াজ না কোয়ালিটি ঠিক হচ্ছে না, যাই হোক চলবো। তারপরও বাকি আচ্ছা, টাইমের তো মনে হয় বহুত ভালো আছে। আপনি আচ্ছা বলবো। হ্যাঁ নাসিম ভাই কন্টিনিউ। আচ্ছা তা এর ভিতরে আমি কি করব বুঝতে পারতেছি না। তা কম্পিউটার অন করলাম, কম্পিউটার অন করে তারপর আপনি কম্পিউটার অন করলেন, ওয়েবক্যামটা রেডি করলেন এবং রুমের কাছে একটা বালতি লইলেন এবং প্যান্টটা খুললে বালতির মধ্যে মুছলেন। তারপর একটু এবার কামড় কি লাগলেন। এবার কি সোজাসুজি আহ, শুরু? আমার তো আর কিছু বলা লাগলো না ভাই, তুমি তো সবই কয়ে দিলা। লল। আচ্ছা যাই হোক, তা কম্পিউটারটা অন করলাম, গেম খেলার কিছু নাই। আছে, কিন্তু হচ্ছে আমি যে গেম গুলো আছে ওগুলো অলরেডি ফিনিশ দিয়ে ফেলছি, এখন ওরকম নতুন করে খেলার মতো কিছু নাই। তা এর নিড লেগে ফর আমি একটা স্পিড। বুদ্ধিমানের কাম করি, যেটি খেলবো না ডিলিট মেরে, যেটি খেলার ইচ্ছা আছে বা ইয়ে আছে ওই নামে রেখে দিই। এমনি করে আমার এর লেগে অসুবিধা হয় না নেট গেলে। আচ্ছা অ্যাকচুয়ালি আমার ভালো আইডিয়া। জনগণ বেশিরভাগ গেমই আমার কাছে সরি কি বলি, আমার কাছে জনগণ ওই রকম ভাবে অর্জন করা কোন রকম গেম ছিল না। যত যা গেমই ছিল বেশিরভাগই ছিল জনগণ স্টিম বা এপিকের গেম। তো অনেক গেমই আমি খেলতে পারতেছিলাম না এই কারণে। আসলে জনগণ আমরা একটা নেটওয়ার্ক আর কি, আমরা বন্ধু বান্ধব একটা একটা ফ্যামিলি শেয়ার দিয়ে রাখি। তো অনেক গেম আছে জনগণ ইসমামের অ্যাকাউন্টের বা এর অ্যাকাউন্টে আমি মানে খেলতে বেশিরভাগ গেম পারতেছিলাম আমার না। অ্যাকাউন্টের, এর লেগে সমস্যাটা আমার তেমন হইছে না। আমার নিজের জনগণ এনে আমি ইভেন আমার চাই। আমারও জনগণ স্টিম অ্যাকাউন্ট হচ্ছে 3টা জনগণ, এর মধ্যে বেশিরভাগ গেম আছে আরেকটা অ্যাকাউন্টে। আর আমার মেইন অ্যাকাউন্ট যেটা আমি মূলত ইউজ করি ওটার মধ্যে এতটা গেম নাই। তো কি আর বলবো। জনগণ এনে আমি প্রিন্ট কোড দিই যে হইলো কি আমারও অনেক গেম খেলবার মন চাই, কিন্তু আমার ল্যাপটপের উপরে দুইটা বড় বড় ভটকা ভটকা বই পড়ার কারণে আমি এখন আর গেম খেলবার পারি না। এর লেগে আমি খালি মনে মনে ভাবি যে আমি কোন একদিন খেলবো। জনগণ কেমনে কইরা ল্যাপটপের উপরে বই পড়ার পরে ল্যাপটপে আর গেম খেলা যায় না, এই প্রশ্নটার উত্তর আজকে আমরা দেব না। এটা আপনারা চিন্তা কইরা বাইর করবেন নেক্সট এপিসোডে। এটা কমেন্ট বক্সে আমার লিখবেন, এটা কমেন্ট ল্যাপটপটা অন হয় না, কমেন্টে চাই। খুবই ভটকা। যারা অ্যাডমিশন দিতে আসছেন আপনারা জানবেন যে কত বড় ভটকা ভটকা বই হয়, ওই দিয়ে পড়ে গেছিল। যাই হোক কিন্তু আমার সবগুলোই কমেন্টে এটা আবার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, গেম খেলা যায় না। ওকে জনগণ আপনারা কি জানেন কোন পাখি সব থেকে বেশি পরকিয়া করে? এইটা আমার কাছে শোনা। আমাদের রিসেন্টলি যারা ছিল, যেই মন্ত্রী পরিষদ ছিল, তাদের কথাগুলোর থেকেও সবচেয়ে বাজে, সবচেয়ে লজিকলেস, সবচেয়ে ইললজিক্যাল আর কি কি ওয়ার্ড আছে ওইগুলা লাগছে, এছাড়া কিছুই না, আপনি একটা ইলেকট্রিক কারে আমরা ভোট দিন। একটা ল্যাপটপের উপর যদি বই খাতা পড়ে, আইদার ওই ল্যাপটপ নষ্ট হয়ে যাব বা চলবো না, এমন কিছু এরকম কিছু হইব না যে গেমই খেলা যাবে না। এটা পুরা ফাও একটা কথা। না, না, আপনারা মানে এইসব এটা বিষয় আর কি শুনে ঝামেলা হয় এখন একটু ল্যাপটপে পড়া বাড়ি তারা খাইলে এসএসডি আবার নষ্ট ঝিরিঝিরি হয়েছে ঝিরিঝিরি করে। এখন। না, না, আমার আধা ল্যাপটপ পড়া আবার গেছে একটু বাড়ি ল্যাপটপ। খাইলে ছোট ছোট হইলে টিভির মতো ঝিরিঝির করে। আর গত 2 দিন হইলো ল্যাপটপটা অনই করা যাইতেছে না, মানে আর কি ল্যাপটপটা এটা ডেড এখন। আফা বয়স হইছে, আফা সাইরা দেন। ভার্সিটি দূরছেন একটা বাফের কোন একটা ল্যাপটপ নতুন কিনে দিবেন। ওই যে আমার বাসায় হিউই এত কয় টাকা না, হিউই থাকলে আমি তারা আজকে জমাইরা জায়গা। ফেরাবিট ইউনিভার্সিটি পড়তাম। ওকে ম্যান, ওকে ওকে। ইয়া আচ্ছা ইয়া এই কার্ড দয়া করে এই ওই কার্ড কথা না, শুরু কিন্তু করবেন আমার না। আপার বাসার টিভিও নাই, তারা এতই করি। এটা ও, এটা এটা অনেক জনগণ এটা একটা ও, ল্যাপটপ। আর আমি এটা কোনো এতটাই নারী গরিব, আমি জাতির এতটাই এটা গরিব। কোনো নারী জাতির মাথা না যে কিছু দিয়ে বাড়ি মারলে সব নড়বড় করবে। তো এইসব এখন কথা নরমাল আর করা আমি লাগে, এতটাই বাড়ি মারা গরিব লাগে, যে আমি কেমনে 5 Mbps এর নেট চালাই। অনেক এত কষ্ট খারাপ। রে, কষ্ট জিন্দগি। ও, আমি এটাই ইন্টারনেট এটাই জার্নি শুরু করছি 20 কেবিপিএস দিয়ে, কেমন লাগে কথা কইবেন। আমি কয়েকদিন আগে ও 200 কেবি নেট চালাইছে, আমার লগে কথা কয়দিন আগে বলেন। আবার 20 কেবিপিএস চালাইছে, আমি জিনিসের জন্য আবার নতুন করে আইছে। আমার আইএসপি থেকে জ্বালা দিতে এই স্টেপের পরের স্টেপে তো আমরা কম ওই দিনটা আমরা বিশেষ দিনটা কি করলাম, তখন আমি আমার অভিজ্ঞতা হইতাছে এই দিন আমার লাগে কি আমি আমি আইজ 22 কেবিপিএস ইভেন 3-4 কেবিপিএস চালাইতেছি, কিন্তু আমি এমনিতে 5 এখনো কেবি। চালাই, আমি এখনো 3-4 চালাই। কেবিপিএস দিয়ে আপনি ডিসকর্ড কলে থাকবার পারতেন না। যাই হোক, কেডা কি কইতাছিল? শান্ত। আমি করতেছিলাম। নাসিম ভাই আপনি নেট সারা দিনগুলোতে কি করতেছেন? একটু ফলস। আমি কি আজকে আমার ঘটনাটা বলবো? ও কইেন, অনেক বড় কিন্তু। সমস্যা নাই, সময় আছে। আমার We আমগো have all the শেষ time করি, in পরে the আপনি world. আপনার ঘটনা কইেন, যত কিছু ইচ্ছা কইেন। ওকে, ঠিক আছে। একটা জিনিসের মাঝখানে আছি আমরা।
ওকে। নাসিম ভাই আচ্ছা, এবার আমি নিজে মিউজিক অনেক শুনি, আমার মিউজিকের প্রতি অনেক বেশি টান আছে। আমি মিউজিক যা শুনি সব স্পটিফাই শুনি বা ইউটিউব থেকে শুনি। তো এখন আমি মিউজিক শুনতে পাচ্ছি না, আমি কি করবো? একজন মিউজিক এনথুজিয়াস্ট হিসেবে আপনার উচিত ছিল সবসময় লোকাল কপিটা ফ্ল্যাগ কোয়ালিটির লোকাল কপি। অ্যাকচুয়ালি আছে আমার কাছে, তো তা আমার কাছে থ্যাঙ্কফুলি লিঙ্কিন পার্কের হাইব্রিড থিওরি অ্যালবামের পুরো ফ্ল্যাগ কপি ছিল আগে থেকে। ওকে ওকে। তারপরে আমার হচ্ছে এক কাজিন, তার গাড়িতে মানে সে হচ্ছে, আচ্ছা এখানে একটা স্টোরি দিই। আমার এক কাজিন, তিনি হচ্ছে অ্যাব্রডে গেছেন 1 বছরের জন্য। তো তাদের যে গাড়িটা, সেই গাড়িটা মানে আমাদের কাছে জাস্ট এমনি মানে দিয়ে গেছে আর কি, মানে আমানত হিসেবে রেখে গেছে, বলছে যে তোমরা হচ্ছে চাইলে চালায়ও বা যত্ন নেওয়ার জন্য, কারণ গাড়ি ফেলে রাখলে তো নষ্ট হয়ে যায়, রাইট? তো তো হচ্ছে আমি কি মনে করে আমি গাড়ি স্টার্ট দিতে গেছি, গাড়ির ভিতরে দেখি যে প্লেয়ার আছে না, প্লেয়ারের ওখানে সিডি আছে, মানে একটা সিডি প্লাস ব্লুটুথ প্লেয়ার। তো সিডি আছে, সিডি প্লে করলাম, দেখি স্টোইক ব্লিস, তারপরে এইসব সব বাংলা গানগুলো আছে, ঠিক আছে। যাই হোক, একখান জ্যাকপট পাইছি, একটা ইউএসবি ইয়ে পাইছি, কার্ড পাইছি, মানে পেন ড্রাইভ পাইছি, ইউএসবি ড্রাইভ পাইছি। তা ওর ভিতরে দেখলাম যে লিঙ্কিন পার্ক তো আছেই, লিঙ্কিন পার্ক তো আমার এমনিও আছে পিসিতে। তারপর যাই হোক, আরো অনেক আর্টিস্টের, অ্যাডেল, তারপরে ডুয়া লিপা, এসব আর্টিস্টের, অনেকগুলো আর্টিস্টের গান আছে। ওখান থেকে সব কপি টপি করে পিসিতে নিয়ে এসে কিছুটা ফোনে রেখে দিয়ে এই কয়দিন চলছি আর কি। তারপরে হচ্ছে এই যে যেমন বললো, অপূর্ব যেমন বললো, তুমি কি বলছিলা যে নন্টু ঘষাঘষি, নন্টু ঘষাঘষির ব্যাপারটা আমার ছিল কিরকম, আমি কয়েকদিন খুবই দুর্ভিক্ষে ভুগতেছিলাম, কি করবো বুঝতে পারতেছি না। পরে মানে কোনো কন্টেন্ট পাইতেছি না আমি। তাই এবার হচ্ছে আমি করতেছি যে সারা পিসি ঘাটছি, আমার আবার ফোনে হচ্ছে অপূর্বর মতো কাহিনী হয়েছিল। আমি হচ্ছে কয়েকদিন আগে সব এরকম ডিলিট মারছিলাম, আমার ফোনে আবার এরকম রিসাইকেল বিনের মতো এরকম নেই, রিসাইকেল বিন থেকে সব মানে মুছে যায় আর কি, লিটারে ওরকম নেই। তো আমি হচ্ছে ডিলিট করার সময় জিগাই আর কি, আপনি কি এটা ডিলিট করবেন, তখন হচ্ছে রিসাইকেল বিনে যায় না, আপনি একেবারে ডিলিট করবেন তো হইলো হচ্ছে রিসাইকেল বিনেও যায় না। তো আমার ওই অপশনটা আসে না, ঠিক করি না। আমার ওই অপশনটা আসে না। যাই হোক, তা আমার হচ্ছে, তা আমি ওরকম পাইতেছি না, আমি এবার কি করব? আমি তখন আমি হচ্ছে 2টা পাইছিলাম, সোর্স পাইছিলাম। এক নাম্বারটা বলি, আমার পিসিতে আমার ফোনের অনেক আগে একটা ছিল, ব্যাকআপ দেওয়া ছিল। কি কারণে ব্যাকআপ দিছিলাম আমি জানি না, এটা হচ্ছে, এটা খুব সম্ভব আমি যখন ফোন চেঞ্জ করছি ওই সময় ব্যাকআপ দিছিলাম, পরে আমার এই ফোনে আর আনা হয়নি। আমি ফোনটা চেক করছি। আমি এমনি দেখছি যে আমি ফার্স্ট অফ অল প্রাইমারিলি কিন্তু এটা ঢুকছিলাম হচ্ছে পুরাতন ছবিগুলো দেখে একটু মানে স্মৃতিচারণ করবার জন্য। তো এবার পুরাতন ছবি দেখতেছি, হঠাৎ করে দেখি যে একটা খুবই সাজেস্টিভ একটা ছবি আসছে। আমি তখন ভাবছি যে ওইটা আমি কি জ্যাকপট হিট করলাম, পরে হচ্ছে খুঁজতে অনেকগুলো পাইছি, আমি প্রায় মনে হয় 10 জিবি মতো পাইছিলাম। 10 জিবি মোট আপডেট, মোট ব্যাকআপ হচ্ছে 13 জিবির মতো, আমি সেখানে পাইছি 10 জিবি। তো মানে এখন ব্যাপার আছে 10 জিবি, ঠিক আছে, আমি বলতে 10 জিবি হয়তো শুনে মনে হতে পারে যাচ্ছে এত বেশিও না, কিন্তু ওগুলার কোয়ালিটি ছিল হচ্ছে মানে 480p এর মতো। ভিডিও গুলোর কোয়ালিটি ছিল 480p এর মতো। এখন 480p এর এভারেজ 30 মিনিটস লং যদি একটা ভিডিও হয়, সেটা দিয়ে 10 জিবি ফিল আপ করতে কতক্ষণ লাগে? এক মাস হইব, প্রতি 1 মিনিট করে। যাই হোক, তো এটা একটা, আমি বইটাও পড়ছিলাম। বই হচ্ছে একটা আসছে যে প্যালেস্টাইনে 4000 ইয়ার হিস্টোরি, এটা পড়লাম। এটা আমি পুরোটা শেষ করি না এখনো, আমরা দুজন ইতিহাস পড়ছি। তা এটা আমি পুরোটা শেষ করি নাই, এটা হচ্ছে মানে খাপছাড়া ভাবে পড়তেছি। যাই হোক, আরেকটা আছে ওই রাইটারটার নামটা আমার মনে নাই, চাইনিজ রাইটার, বইটার নাম হচ্ছে সোল মাউন্টেন।
রাইটারটার নাম মনে হয় গাও শিনজিয়ান না সামথিং লাইক দ্যাট। লাইট নোভেল নাকি? না, এটা নোভেল, এটা লাইট নোভেল ঠিক না, এটা নোভেল। তো নোভেল, হ্যাঁ নোভেল বলা যায়, আবার স্টোরি বুকও বলা যায়। মানে আমি এটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরিতে পড়বে আমি জানি না। মানে বইটা নোভেলের মতো তো চিকনও না, আবার হচ্ছে যে মানে স্টোরির মতো যে এত ছোট হবে এরকম না আর কি। মানে স্টোরির মতো আবার যে মানে মানে ব্যাপারটা অনেকটা হুমায়ুন আহমেদের মধ্যাহ্নর মতো আর কি। হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন যেরকম বই না ওরকম আর কি, নভেলই ধরা যায় অ্যাকচুয়ালি। যাই হোক, ওটা পড়লাম। তারপরে আরেকটা পড়তে চাইছিলাম, ওই বইটা আছে আমার কাছে। এটা হচ্ছে ওই আম, আরে এই বইটার নাম কি, আমার একটু একটু বের করে বলতে হবে, আমার একটু time দাও। পরে বাইর করলে হইব। আচ্ছা, wait, আমি পেয়ে গেছি। বইটা হচ্ছে হোমার দ্য ইলিয়াড। হোমারের দ্য ইলিয়াড বইটা। ইলিয়াড? ইলিয়াড, দ্য ইলিয়াড। এটা হচ্ছে ওই না, ওই যে আখিলিস যে হচ্ছে আছে না, যে ওই যে পায়ে হচ্ছে তীর লেগে ইয়ে হয়ে যায়, ওইটা আর কি। এটা পড়তে চাইছিলাম কিন্তু হচ্ছে এটা আমার পড়ার ইয়ে পাইনি আর কি। যাই হোক, আর আরেকটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে মিয়ামোটো মুসাশির যে বুক অফ ফাইভ রিংস, এটা পড়ছিলাম। এটা খুবই খুবই ভালো একটা বই। এটা হচ্ছে নন ফিকশন, মানে ওয়ান অফ দ্য বেস্ট নন ফিকশন আই হ্যাভ এভার রেড। আপনারা চাইলে পড়তে পারেন, ইটস এ ভেরি গুড বুক। যাই হোক, এই আর আমি হচ্ছে, আর আমার একটা রেডিও আছে। রেডিওটাতে আমি সারাদিন এক্সিস্ট করে এটাই ভুলে গেছিলাম। তো রেডিওতে আমি সারাদিন এখন আমাদের দেশের রেডিওতে কি হয়? আমাদের দেশের রেডিওতে আমি যেটা দেখলাম যশোর শহর থেকে আর কি। যাই হোক, আমি যশোর শহর এখন বললাম, আচ্ছা হোয়াটএভার, বললেও কিছু যায় আসে না। তা যশোর শহর থেকে রেডিও রিসেপশন হচ্ছে খুলনার, বাংলাদেশ বেতার খুলনাটা আসে এইটাই। আর হচ্ছে ছাদে গিয়ে যদি কি আলাদা আলাদা ডিভিশন আছে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার, তারপরে প্রত্যেক বিভাগের একটা করে আছে। হ্যাঁ, ও আরে কুমিল্লা সেন্ট্রালি হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ঢাকা, এটাই। আর আর হচ্ছে বেতারে আর কোন যে রেডিও ফুর্তি পাওয়া যায় তো, কিন্তু রেডিও ফুর্তি হচ্ছে ওটার রিসেপশন আমাদের এখানে অত ভালো না, অ্যাটলিস্ট মানে আমার রেডিওতে অত ভালো আসতো না আর কি। আর ইন্টারনেটও নাই যাচ্ছে, মানে আমি ইন্টারনেটের মাধ্যমে রেডিও শুনবো। তা আমি করতাম কি, যে শর্ট ওয়েভে করতাম, শর্ট ওয়েভে বেশি আসতো চাইনিজ রেডিও স্টেশন গুলা। ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজ সহ হচ্ছে শুনতাম, এছাড়া আমার কিছু করার ছিল না। চাইনিজ আপনি চাইনিজ রেডিও স্টেশন পাইতেন? খাইছে ওয়াহ, কেমনে ভাই? হ্যাঁ, আমি চাইলে এখনো পাবো, চাইনিজ রেডিও স্টেশন গুলোই পাওয়া যায় শর্ট ওয়েভে। আর শর্ট ওয়েভে কদাচিৎ পাওয়া যায় হচ্ছে যে পর্তুগিজ আর হচ্ছে বিবিসি পাওয়া যায়, এটাই। বিবিসি আর হচ্ছে ভয়েস অফ আমেরিকা, এই কয়টাই পাওয়া যায় কদাচিৎ। তা আর আর হচ্ছে মিডিয়াম ওয়েভে হচ্ছে ইন্ডিয়ান ইগুলো পাওয়া যেত। তো ওগুলা আমার বোন হচ্ছে খুবই হাসপাস করতেছিল যে নেট নাই বলে। তো ওরে আমি মানে ইন্ডিয়ান রেডিও স্টেশন গুলো ধরাই দিতাম, ও মানে হিন্দি গান টান ওখান থেকে শুনতো আর কি। এই আর কি, এটাই মোটামুটি ছিল। বাইরে টাইরে যাওয়া হতো না, ছাদে যাইতাম, ছাদে যায় আকাশ দেখতাম, রেডিও নিয়ে যেতাম, রেডিও শুনতাম। কবে ছাদে গেছে এটা ভুলে গেছি, আমার ভুলে গেছে। ছাদে যাও ভাই, বেস্ট এক্সপিরিয়েন্স। দুপুরবেলা যায় না, দুপুরবেলা যায় না, দুপুরবেলা রোদে যায় না। তখন গেলে রোদ থাকে, আমি জানি। ছাদে যায় আমি বর্ডার কিছু করে চাই না, আর বারেকটা থাকে। এই আর কি আমার এক্সপেরিয়েন্স ওভারঅল এটাই ছিল। এখন ইরফান না, ইরফান নেট সারা দিনগুলোতে ইরফান কি করলা? আচ্ছা, তো নেট সারা দিনগুলো শুরু করি। যেভাবে শুরু হয়েছে তখনকার সময় গত কয়েকদিন যেরকম অবস্থা ছিল, তো মাথায় একটা মেন্টালি প্রিপারেশন ছিল যে হয়তোবা নেট যাবে এরকম একটা অবস্থা ছিল মাথার মধ্যে চলতেছিল। বা আমরা আমাদের ভিসিতেও হ্যাঁ, আমাদের ভিসিতেও তো কথা হইতো বিষয়গুলো নিয়ে, যে হয়তোবা নেট বন্ধ করে দেবে। তো ওই ক্ষেত্রে আমি কিছু কিছু মুভি নামায় রাখছিলাম, যেমন আমার আর্মি রিলেটেড মুভি অনেক পছন্দ। তো ওই ক্ষেত্রে আমি ওইসব মুভি নামায় রাখছিলাম। তো এই ক্ষেত্রে কয়েকটা মুভি দেখা হয়েছে নেট বন্ধ চলে গেছে। মূলত যখন বন্ধ হয়, আমার একটা যেটা সবচেয়ে বড় ভুল ছিল, আমি তেমন কোনো গেম নামায় রাখিনি। আমার পিসিতে তখন 2টা গেম ছিল। একটা ছিল হচ্ছে কি বলে
গোস্ট অফ সুশিমা, মূলত আমার ওইটাই সবচেয়ে বেশি খেলা হয়েছে। আমার আসিল খেলি নাই। তো আমার কাছে ওই একটা গেমই, আর আরেকটা যেটা ছিল ওটা অনলাইন বেসিসের গেম ছিল, তো এটা তো বাদই। তো আমার দিন শেষে ওই গোস্ট অফ সুশিমা দিয়ে যখন ভালো লাগতো না তখন ওইটাই খেলতাম। এছাড়াও আমার বোনের ট্যাবে হচ্ছে কিছু অফলাইন গেমস ছিল। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা গেম আছে, এটা হচ্ছে 2048। বেসিক্যালি গেমটা এরকম যে নাম্বারস কানেক্ট করা। পাজল গেমটা তো এটা হয়তো হচ্ছে মূলত অ্যারাউন্ড মনে 3 দিন আমি, আমার আব্বু আর আমার বোন এই গেমটাই খেলছি। গেমটা খেলছি হচ্ছে এক একদিন এক একজন স্কোর করে রাখতাম, প্রায় 3-4 ঘন্টা বসে বসে স্কোর গুলা করতাম, করে নেক্সট দেখতাম যে কে ভাঙতে পারে। তো ওই ক্ষেত্রে ওই সময় একটা মোটামুটি একটা ভালো সময় গেছে। এছাড়াও একটা মাথায় টেনশন কাজ করছে যে বাকিদের কি অবস্থা। ওই ক্ষেত্রে যখন বেশি টেনশন হয়েছে বা কোনো ইনফরমেশন পাইছি তখন আমি অপূর্বের সাথে কথা বলছি বা কলে কথা বলছি। তো কলে কথা বলে নিজের মধ্যে একটা রিলিফ আসছে যে না সবাই ঠিক আছে, বা হচ্ছে আমার কাছাকাছি যারা ছিল তাদেরকে আমি টেক্সট দিয়েছি, কথাবার্তা বলছি। তো এভাবেই কাটছে দিনগুলা বেসিক্যালি। আর যেটা মূলত করছি সেটা হচ্ছে আমি কয়েকটা বই নামায় রাখছিলাম। ওটা হচ্ছে 2টা বই আমার সাজেস্ট করা থাকবে। সেটা হচ্ছে নেতা ও পিতা, আর একটা হচ্ছে কিন্তু সেনা অভ্যুত্থান। তো এই 2টা আমি বসে বসে পড়ছি। তো হয়তো বা এখন মোটামুটি অনেকেই 2টা বই চিনে আর জানে। আমার ফাঁসি চাই আছে, এটা হইরো তুমি আসলে না মনে জন এটা কথা হইছে না, এটা অনেক ভিত্তিমান বই। তো মূলত এই 2টা বই আমি ট্রাস্ট করব কারণ হচ্ছে দুইজনই লেখক, যে দুইজনই ওই মানুষের সাথে অনেক গভীর মানে একটা কাছাকাছি একটা সম্পর্কের ছিল। তো ওই ক্ষেত্রে আমি বইটা ট্রাস্টওয়ার্দি চিন্তা করি। এই ক্ষেত্রে আমার এই 2টা বই পড়ছি। বই পড়ে আমাদের দেশে আপনারা তো বা জানেনই যে একটা সরকার পতিত একটা বই আছে। বইটা মূলত আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করছে ছোটবেলা থেকেই, যেটার নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় না, বইটার নাম হচ্ছে আমরা বলতে পারি প্রপাগান্ডা এন্ড প্রপাগান্ডা। তো এটাই বের হওয়ার জন্য, এটা থেকে প্রপাগান্ডা জিও প্রপাগান্ডা আসেন ভাই যেটা এটা মূলত বের হওয়ার জন্য বইগুলো পড়া উচিত। প্রপাগান্ডা জিও প্রপাগান্ডা এভাবে আমার এটা তো অসমাপ্ত প্রপাগান্ডা। এছাড়া আমার প্রায় 2 দিন অনেক জ্বর ছিল। জ্বর থাকার কারণে আমার শরীরের অবস্থা তো একটা ভালো ছিল না। এইভাবেই ইন্টারনেট ছাড়া দিনগুলো কাটছে। ওই বইটা যখন আমি পড়ে শেষ করছি, এটা ছিল তখন অনেকের সাজেস্ট করছে, বেশ কয়েকজনে পাঠাইছিল বই পেন ড্রাইভ দিয়া বা যেমনিও। আমারে দিও তো স্যার, টেলিগ্রামে দেওয়া আছে পুরো ফোল্ডার না দেওয়া। হ্যাঁ দেওয়া আছে তো, তাই না? পিন করে রাখো তো ভাই। কি ওই আমি দিয়ে রাখছি তো, যা ইরফান আমারে যা পাঠাইছিল বিভিন্ন সময় গুগল লেখকের মাইয়ার আইডি পাইছি সেদিন ফেসবুকে, কথা কইতাছিল সব 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 দেওয়া আছে আমাদের প্রাইভেট টেলিগ্রামে। আচ্ছা ওকে, ফাইল সেকশনে যান পাই যাবেন। সিম সাফা আছেন? লম্বা না করলে ভালো হয়। আপনার সিম সাফা, আপনার কাহিনীটাকে আপনি নেট সারা দিনগুলোতে কিভাবে সময় কাটালেন তা নিয়ে আলোচনা করব। আমি তাইনি লাস্টে, কারণ এটা বলি কাহিনী নেক্সট এপিসোডে কোনে ওটা বিশাল বড় হয়ে গেছে। আরে কোন আপাতত নেটের আলাপ করেন। নেট ছাড়া নেট ছাড়া কি করছি? প্রথমে কয়েকদিন অনেক প্যানিকের মধ্যে ছিলাম। নেট ছাড়া যেরকম আমরা প্রথমে না বুঝছি না যে আসলে নেট যাইব, কারণ আমরা তখন বাইরে আছি। ডাম্প মোমেন্ট, বান্দি মোমেন্ট। আমি আর আমার বাসে গেছিলাম বেড়াইতে। আমি একটি বিশেষ জায়গার পাশে থাকি। এই সময়ের মধ্যে ড্রাইভার যায়। হাঁটতে গেছিলাম, হাঁটতে দেখি খালি পুলিশ আর আর্মি বিজিবি দিয়ে ভরা, কখন জানি গুলি করে। এরকম মোমেন্টে
আমাকে এলাকায় ঢুকতে দেখি পুরা দোকান টোকান সব বন্ধ করে দিয়া ছাত্র সরি রকেট লিগ রকেট লিগ জুনিয়র রকেট লিগ জুনিয়র আয়া দোকান পাট পিড়াইছে অনেক। তো এরপর আমরা বাসায় এসে দেখি নেট নাই। তো কোনো মতো রাতটা গেল। এরপরে পরের দিন সকাল থেকে যে 4 দিন এটা ছিল না, প্রত্যেকটা দিন আমার মায়ের কল এসে বিদেশ থেকে আমরা শুনছি খবর বাইরের কি অবস্থা। এটাই আমার মায়ের সিলে কথা কইছে, আমরা শুনছি এটাই। আর আমি 2টা বই পড়লাম, একটা বই এখনো রানিং, একটা পড়ছি দ্য বুক থ্রি, ওটা এখনো রানিং। আর একটা বই পড়ছি ওটা তোমরা চিনবা না। ওটা আমি গেট মানুষ তোমরা চিনবা না এরা হলো গিয়ে তুমি পাবলিশ করে না, বাট তোমরা কি আশুতোষ মুখার্জিরে চিনো আদৌ? আমরা পাবলিক করি না, আমরা সমন্বয়কন। দেখছো চিনো না গদ্দ চিনবা না আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জি দেখছো চিনো না গদ্দ? কিন্তু জানতাম বইয়ের নামটা কি? আশুতোষ মুখোপাধ্যায়। হ্যাঁ ওনার কি বই? চিনি বাবা চিনি। উনার হচ্ছে পড়লাম শতরূপে দেখা, আমার ফেভারিট রাইটার। ফেভারিট কাহিনী আচ্ছা আমার ফেভারিট রাইটার। তো আমি এত কাহিনী করন লাগে কি বইয়ের রাইটার আমার চিনতে হইব কোনো কথা আছে? মানে আমি পাবলিকের মানুষের একটু এরকমই হয়, বিশেষ করে গর্বিত ঢাবিয়ান। যে না আমি 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 গেট কিপ করতেছি বইটা আর রাইটারটা ভারতী বাংলা বই। আমি বলি গেট কিপ করার দরকার নেই, আমি বড় ইচ্ছা নেই আমি করে এটা। তো এরপর হইলো গিয়া আমার ফোনে একটা অ্যাস্থেটিক গেম ছিল, সুকিস ডেলিভারি না সরি ওডিসি, ওইটা খেলছি সারাটা দিন বয়ে বয়ে মাসি না আলট্রা ওডিসি আসছিল কিন্তু খেলছি না ওইটা। আর খেলছি হচ্ছে তোমার পিৎজা ডেলিভারি একটা গেম খেলছি। আর ওই লোকের মায়ের রান্নার কথা শুনছি, আমি কেন রান্না করতেছি না সেটা আমি রান্না করি না, আমি অনেক ভর্তা গেছিলাম। এরপর প্রত্যেকদিন হার্ডওয়ার গেছিলাম, যে হাইটাচ্ছে দেখাচ্ছি কোনখানে ব্যারিকেড কি নাকি কোন কতগুলা বিজিবি কতগুলো পুলিশ এরই। আর প্রত্যেকদিন শুনছি কে মারা গেছে গুলিও খাইছে কিন্তু চর্বির লেয়ার আটকে গেছে গুলি। সাইডি হইছে না যে তো এমনি গেল গায়ে পরে। ও আচ্ছা এরপরে লোকাল আইপি সার্ভার খুঁজে পেয়েছিলাম। এরপর অনেক চ্যাটিং করছি বন্ধুগুলোর লগে, আফির বাইরে মেসেজ দিছিলাম, আফির বার লাগে একদিন অনেক কথা হয়েছে, অনেক ভালো লাগছিল। এরপর আরেকটা লোকাল আইপি সার্ভার পাইছিলাম, ওখান থেকে মুভি ডাউনলোড করে অনেক মুভি দেখছি, অনেক সিরিজ দেখলাম। এফটিপি সার্ভার সবচেয়ে ভালো মনে এরই কাটছে। হ্যাঁ এফটিপি সার্ভার পাইছিলাম। সংকটে আছিল, সাধারণ জীবন যাপন করছে উনি লাগতেছে। আমি এর দূরেই কমু, আমার ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। ইউনিভার্স জনগণ আপনারা জানেন না, নেট আইসে পরে আমি উল্টা চাইতেছিলাম নেটটা আবার জায়গা, অ্যাটলিস্ট নেট না গেলেও ফেসবুকটা যাতে আবার বন্ধ হয়ে যায়, কারণ আমার বহুত অসহ্য লাগতেছে জনগণ। ফেসবুক তো বন্ধই আছিল। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মূলত বাংলাদেশের যে আইএসপি সার্ভার গুলো ওটা এক্সক্লুসিভলি একটা সবারই আলাদা আলাদা এফটিপি সার্ভার ওরা দিয়ে থাকে। তো এই জিনিসটা আইপি যদি বেসিক্যালি আইপি অ্যাড্রেসটা যদি আপনাদের কাছে থাকে তো সাইটগুলো অ্যাক্সেস করা যায় নেট না থাকলে। যদি আপনাদের আইএসপি নেট না থাকলে যদি ওদের সার্ভার ডাউন করে রেখে দেয় তাহলে আলাদা বিষয়, কিন্তু যদি সার্ভার আপ থাকে তাহলে আপনার নেট না থাকলেও আপনি ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমি জানতাম না, আমি এটা জানছি হচ্ছে মূলত যেদিন নেট আসছে বাট আসে নাই ওই দিন জানছি। আমি যখন সার্ভারটা ওদের আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করছি আমার নেট না থাকা সত্ত্বেও আমি জিনিসপত্র অনেক ভালোভাবে ডাউনলোড করতে পারছি। এটা আমিও রিয়েলাইজ করি না, আমার মাথা আসিল না এটাও কমু না, আমার একটা এফটিপি সার্ভারও কাজ করতেছিল না, যতগুলা পরিচিত ছিল অনেকদিন ধরে। আমি বহুত কষ্টে আছিলাম বেসিক্যালি। আমার জিনিসটা মাথায় ছিল না বলতে আমি শুনছিলাম কিন্তু আমার কাছে এক্সাক্ট আইপি অ্যাড্রেসটা ছিল না দেখে আমি অ্যাক্সেস করতে পারতেছিলাম। তো যতটুকুর জন্য নেট আসছিল আমি ততটুকুই যে সার্ভারটা অ্যাক্সেস করতে পারছি,
এরপর নেট চলে গেছে কিন্তু আমি স্টিল ডাউনলোড করতে পারছিলাম। তো এই ক্ষেত্রে আমি দেখা গেছে যে আনইনটেনশনালি টের পাইছো? আনইনটেনশনালি টের পাইছি। এই জিনিসটা কাজের, আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে, এটা জানতাম না। ও আমি অনেক মুভি দেখছি, অনেক কিছু দেখছি, আমার অনেক ভালো কাটছে সময়টা আসলে। আচ্ছা না আমার ভালো কাটছে এটা সত্যি কথা, কিন্তু আবার এমন না যে টেনশন ফ্রি প্রিভিলেজ মাসুকের মতো পাঁচলটা ঘুমাইছি, এটা না। অনেক টেনশনে আসছিলাম। আমি অনেক টেনশনে আছিলাম, অনেক টেনশনে আছিলাম। যেমন যেমন অনেক অ্যাংজাইটি হইতো, অনেক প্যালপিটেশন হইতো যে নেটটা আইবার কি না কি জানি শুনবো, মানে কখন না কার জানি মারামারি খবর পাই। আপনার যায়ও আসে, চিন্তা করেন আপনার বন্ধু বান্ধব আপনার মতোই লুজার, কেউ মরতো না। সারা এই যে আমরা কেউ মরছি না, জীবনে যাতে কেউ কোনদিন টেন না পায় আমি যে এনে কথা কইছি আর যে আরো যে কথা কমু, এটা একেবারে লাশ বানাই দিত আমারে। বুঝি নাই কি কইলেন? এটা পাবলিশ করো না। কইতেছি যে আমার ইউনিভার্সিটি গোলা পাইন জানে না আর কি, আমি এটা কথা কই বা এটা যে আমি বা কোনদিন জানতো না আর কি, জানলে একটা ফিডাইয়া লাশ বানাই দিত। আপনার তো কোনোদিন আমরা আসল নামই কোনি নাই, আপনি এত ডরান কে? আজাইরা ব্ল্যাকমেল করার একটা শুনে মানুষ বুঝবা না। ও মানে ওনারা ব্ল্যাকমেল করতে হলে বেসিক্যালি ওনার ওই 6 ফুট সাইডের কাছে একটা এপিসোড ফাড়াই দেবো। হে হুনতো না, আমি এটা কাটাইছিলাম, হে হুনছে না একটু খালি আমি ক্লিপ করে সিয়ারের কাছে পাঠাই তার নামে ওই মানুষটার ওইটাই আমি ওইটা পাঠাবো। তাহলে আফারে বাদ দিয়ে আমরা আমাদের কোয়ার্কি আপারে নেমে এরপরে না বড়টা না, ঠিক আছে আমার আপত্তি নাই, দুজনে কি রকম সিয়ারের কাছে পাঠাই দেন, সিয়ারের কাছে পাঠাই দেন আপনার বয়স সিমিলার অবস্থা না। সিয়ারের কাছে পাঠাই দেন। ওকে হ্যাঁ, আবার কন্টিনিউ আপনার। এবার এই কথাটা বেশ পরে মনে ছোট বড় হইলো। এই 5 তারিখ বিশেষ দিনটা আমার কি করছিলাম এটা আমি শুরুতে কই বলছি, কারণ আমার ফেরা ছিল। এটা হইলো সবার নেট সুন্দর মতো কাম করতেছিল, আমার নেট গেছে গেল আগের দিন রাত 12টার পরে পুরো সকাল নেট, সকালের দিকে নেট আইছিল নাকি জানি না, কিন্তু আমার আগের দিন আমার সকালের দিকে 4 ঘন্টা লাগে নেট ছিল না সকাল, মানে আমার ওই টাইমটা কোন টাইমটা আপনারা বহুত ভালো করে বুঝতেছেন ওই টাইমটা। এখন আমার ওই টাইমে নেট ছিল না, পরের দিন ঘুম থেকে উঠছি, পরে আমি এই জিনিসটা 1:15 দিকে হয়েছিল না, আমি ওই টাইমে হাগাতা ছিলাম যতদূর জানি, মানে ওই হিসাবে আর কি সবার প্রথম হাগাটা আমি আঁকছিলাম দেখতে পাঠা দিনের পরে। যাই হোক, পরে শুনলাম যে একটা ভাষণ হইব টিভির মধ্যে, সবাই টিভির সামনে বসে আছি, মোবাইলটা কাম করতেছে না, আমার ওয়াইফাইও নাই, এর লাগে কোনো খোঁজ খবর পাইতাছি না। আমি অনেকে নাকি অনেক আগে থেকে হুইনা লেছে যে এই ঘটনা ঘটে গেছে, আমি জানবার পারতাছি না। আমি আমার হুজুরের এলাকার হুজুর কইতেছিল যে এই ঘটনা ঘটে গেছে, আমি এটা কনফার্ম করার লাগে বইয়াছিলাম। পরে হঠাৎ করে দেখি কি মোবাইলটা কাম করতেছে, আমি তাড়াতাড়ি করে মেসেঞ্জারে ঢুকি, কাম করে যে বেসের গ্রুপটা সাইনে একজন কইতাছে যে চ্যানেল 24 টিভি চ্যানেলটা চেক করবার। আমার তখন অন্য চ্যানেল দেখতেছিলাম যে সব মানুষ কি মিছিল করে লাইন করে খুশি হয়ে যাইতাছে, কি কোনো মাইটটাই হইতাছে না। এখন যাওয়ার পরেই ওই হেডলাইনে লেখা আছে প্রত্যেক করে আগে থাকে। এরপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে আমার মোবাইলটা ভালো মতো কাম শুরু করলো আর ওয়াইফাই পড়লো, অল্প সময় লেগে পর ওয়াইফাই আবার গেছে। আমার এমন 2টার দিকে আয়া পড়ছে, সবাই মজা করছে, আমি আসছিলাম আমার আইএসপি রে লয়ে, কিছুক্ষণ পর পর কল দেই, আলারা কল ধরে না। এরপরে আমার আমরা কিছু স্কিপ ক্যান করলাম কি স্কিপ এই সব টাকা আইকো কত টাকা গেলি ফার্ম আছে না। আমার পরে দেখা গেছে যে আমার আসলে অনুনষ্ট হয়ে গেছিল, পরে ওইটা আইএসপি বদলাই দিয়েছে। মানে এটা পাইবার লাগে আইএসপি মানে একদিন পরে পাইছি আমি, মানে ওই দিন সারাদিন আমার নেট আছে, মোবাইলটা চালাইছি। নুনু বদলাই গেছে, অনু যে একটা মেশিন দেয় না আইএসপি রা, এটা না আমাগো এলাকায় তো হয়েছিল যে আমাগো আইএসপি যেদিন আর কি রাতের বেলা নেট আইছিল, ওদিন আর কি আমাগো রাতের বেলা নেটটা অফ করে দিয়েছিল। পরে আমরা শুনছি যে আমাগো এলাকায় নাকি নেটের তার কেটে নিয়ে গেছে মানুষ। আমগর এলাকা পরে হালকা পাতলা একটু মাইটে দিয়েছিল, রকেট লিগের মানুষ ডিজে তাগর ওন্ড দোকানপাট ওইটা ভাঙচুর হইছে, আর তাগর যে ওন্ড একটা আইএসপি অফিস ছিল সেটা আগুন দেওয়া হয়েছিল। এলাকাবাসী নিজে করছিল, কোনো দল টলের মানুষ ছিল। আর বিভিন্ন মানুষের বাড়িতে হামলা টামলা হয়েছে, আবার এলাকার বাসী পরে এডি ফিরেছে, সাধারণত বাইরের মানুষ আর কি এডি করছে আমগর এলাকার, কারণ আমগর সাধারণত আমগর এলাকার মানুষের মধ্যে মিল আছে, মানে মাইটের হয় না যে যেই দলেরই হোক। এটা ছিল আমার সেই দিনের কথা। জনগণ 5 তারিখ জনগণ আমার
আমার আর তার চাচা আগে জনগণ বলছিলাম যে আর কি যে এরকম কিছু একটা হইব, কারণ আমি আগে কইতাছিলাম যে নৌকা ফুট হয়ে গেছে। কেডা কইছেন? আমি কইতাছিলাম, তুমি করে কইছি নাকি জানি, কিন্তু আমি বাড়িতে কইতাছিলাম যে নৌকা ফুট হয়ে গেছে। জনগণ ওই দিন আমার ইয়া আমার চাচা একটু বাইরে ঘুরতে যাই লইলে, তো এই কারণে আমার কয়েকদিনের লেগা দোকানে বসা লাগতো আর কি, এবং ওটা 5 তারিখ থেকে শুরু হয়েছে। তো আমি দোকানে ছিলাম জনগণ, ইয়া মোবাইল ডাটা তো তখনও বন্ধ। আমি তো আমার দোকানের আমার বাসা থেকে যে ওয়াইফাই লাইনটা দেওয়া ওটা কাম করে না, আর ওই দিন তো নেট আসিলই না। তো এমন টাইমে হঠাৎ একটা সময় আমার বাবার ফোনে একটা কল আসছে, কল দিয়া আমাদের এক দূর সম্পর্কে আত্মীয় বলতেছে আর কি, মানে আমার বাবা জিজ্ঞাসা করতেছে যে কই আছেন আপনি, তো কইতেছে আছি একটা মানুষের লোক আছে। কোন মানুষটা বুঝা যান আসলে না, হ্যাঁ মানুষের লোক আসিল না জনগণ। এরপরে ইভেন ওইটা বাদেও ওই কাহানির আগেও আমার চাচা যে দেশের বাইরে যাইবো ঘুরতো, যে অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছিল আর কি, যাতে কোনো ঝামেলা টামেলা ফেস না করা লাগে। কারণ সকাল হইলেই তো এই মানুষ মিছিল টিছিল নিয়ে বেরিয়ে এটা করবো ওটা করবো। তো এ মনে হয় বাসা থেকে রওনা দিছিল মনে হয় রাত্রে 2টার দিকে। এ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্টেকেল পার্টার কইরা কোনো কি বলে এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে আমাদের বাসা থেকে জনগণ অ্যারাউন্ড 3-3.5 ঘন্টা ম্যাক্স চলে যাওয়া যায়, হ্যাঁ গিয়া পৌঁছাইছে 7টার সময় 2টা রওনা দিয়ে। তো ওই দিন এয়ারপোর্টে গিয়া হেজা দেখছে আর কি, বেসিক্যালি আমার বাপের কল দা কইলো তা হইছে একটা স্পেসিফিক কান্ট্রির অনেকগুলা মানুষ ছিল, মানে এয়ারপোর্টে হাজার হাজার একটা স্পেসিফিক কান্ট্রির কিছু মানুষ ছিল, হাজার হাজার। কোন স্পেসিফিক কান্ট্রির জনগণ আমরা নাম লইতেছি না, আপনারা বুঝতে পারেন। তারা কি দেশে ঢুকতেছিল না বের হচ্ছিল? তারা বের হয়ে যাবে, হ্যাঁ। এমনকি তাদের মধ্যে অনেকে এরকমও ছিল, মানে চ্যাটার থেকে শুনে বোঝা যাইতেছিল তাদের ফ্লাইট হইছে পরের দিন, কিন্তু তারা এয়ারপোর্টে এসে ঢুকে বসে আছে। কারণ আপনারা এয়ারপোর্ট কিন্তু জনগণ টেকনিক্যালি ইন্টারন্যাশনাল টেরিটরি, বুঝতেছেন? মানে এয়ারপোর্ট পুরাটা না, ডিপারচার যখন আপনি একটা ওই ডিপারচারে চলে যান, ওটা কোনো দেশের আন্ডার না, ইন্টারন্যাশনাল টেরিটরি পড়ে। তো এটা আর কি। তো ওই আমার চাচা যখন কলদা বাসায় জানাইছে, তো মেবি জানি না, আমার বাপ মেবি কিছু হলো টের পাইছে আর কি, যে ওকে আজকে মনে কাহিনী হইবার পারে। আমি এটা জানতাম না, যদি ওটা পরে শুনছি। নৌকা ফুটাই গেছে এটা জানতা নাকি? আমি তো 2-1 দিন আগে থেকে জানছি নৌকা ফুটাই গেছে। খেয়াল নাই আমি তুমি শেষ পর্যন্ত তো যা হয়েছে তা আনএক্সপেক্টেডই ছিল, ঠিক আছে। ওর তো টিম মেম্বাররাও কেউ টের পায় নাই, তো আমরা তো তাহলে কিছুই না, এটাই আর কি, এর দূরে কম। তো ওই দিন তো দোকানে ছিলাম আমি মোটামুটি পুরাটা সময়, মানুষ টানুষের মিছিল টিছিল দেখলাম, দৌড়ে একটু একটু টিভি মিভি দেখলাম, টিভির বিভিন্ন রিপোর্টাররা গলার আওয়াজ কিরকম পাল্টাই গেছিল, কিরকম সুর পাল্টাই গেছিল, তারা কিভাবে একটা মানুষকে রেফার করতেছে, মানুষ তারা একটা নির্দিষ্ট মানুষকে কিভাবে রেফার করতেছিল, এতদিন কিভাবে রেফার করতো, এই আর পাবলিকের আনন্দ টানন্দ দেখলাম আর কি, মানুষ ঢাকার রাস্তায় কি করতেছিল। যদিও জনগণ আমি পুরোটা টাইম বাসায় ছিলাম, থ্যাঙ্কফুলি আমি বাসায় এসে পড়তে পারতেছিলাম বিফোর এভরিথিং ওয়েন্ট টু শিট। ওই দিন যদি ঢাকা থাকতে পারতাম মেবি ইন্টারেস্টিং হইতো। ওই দিন ঢাকা থাকার ইচ্ছা করতেছে, এটাই। বাকিরা ওই দিন কি করলা? অগস্টের 5 তারিখ। আচ্ছা আমি বলবো। হ্যাঁ নাসিম ভাই কোন? আচ্ছা, তো আমি বরাবর হচ্ছে সকালে অনেক দেরি করে উঠি। সকালে না, আমি দুপুরে উঠি অ্যাকচুয়ালি ঘুম থেকে। আমি সারা রাত হচ্ছে এমনি ঘাটতেছিলাম। আমি মানে রাত্রে যা দেখলাম যে এরকম লং মার্চ হবে, আমি তখনই মানে মোটামুটি শিওর হয়ে নিয়েছিলাম যে ইদার বিশাল বড় একটা ডিজাস্টার হবে, অথবা হচ্ছে সামথিং গুড ইজ গোনা হ্যাপেন। তো এরকম একটা, তো আমি তখন এরকম করতে করতে আমি ঘুমাই গেছিলাম হয়তো কয়টার দিকে, 5টার দিকে মনে ঘুমাইছি, ভোর 5টার দিকে ঘুমায়। এবার উঠছি সকালে দুপুরে 12টার দিকে উঠছি আই থিঙ্ক। তো 12টা উঠে হচ্ছে আমি টিভির দিকে ওইদিকে গেলাম। তো হচ্ছে তখন মনে হচ্ছে পাবলিকলি জানাজানি হয়নি আর কি, যে হচ্ছে এরকম মানে পদত্যাগ করছে। তো আমি তখন উঠে আমার ইউজুয়াল যে কাজগুলো, বাথরুম সারে, তারপরে হচ্ছে ব্রাশ টাশ করে
অল্প কিছু খায় এরকমই করা, আবার কম্পিউটারের সামনে বসা এরকম এগুলো করতেছি। হঠাৎ করে আমার আম্মু ওই রুম থেকে তাড়াতাড়ি করে দৌড়ে এসে বলে, এই এদিকে তাড়াতাড়ি দেখ, টিভিতে দেখ। তখন হচ্ছে কি কি হয়েছে, তখন যে দেখি যাচ্ছে যে এরকম পথে করছে। তো এখন ওই দিনকে অনেক রকম এক্সপ্রেশন দেখছি, অনেকে অনেক আমার রকম। কলের কথা বলো, কল দেওয়ার পরে আমার কল দিছিল তখন ও হ্যাঁ হ্যাঁ, তো তো হচ্ছে আমি তারপরে আমার তো খুব ভালো লাগতেছে। নেট মোবাইল ডাটা কি 5 তারিখে হঠাৎ দিয়ে দিছিল না? 5 তারিখে হচ্ছে 5 তারিখে সকালে ছিল না, পর দিয়ে দিছে আর কি। ওই খবরটা পাওয়ার পরে দিয়ে দিছে। হ্যাঁ এমনি একটা দুইটার পরে মনে দিয়ে দিছিল। হ্যাঁ হ্যাঁ, তো এবার আমি হচ্ছে মানে তখন এবার আমি মানে মন মেজাজ অনেক খুশি লাগতেছে। যাই হোক, আমি আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে কল টল দিছি, বাট আমি শরীরকে ফোন দিছি। শরীরকে ফোন দিয়ে শুনি যে নাসিম ভাই কি অবস্থা, ঈদ মোবারক শরীফ, ঈদ মোবারক, ঈদ মোবারক বলছি, ইত্যার করতে করতে মানে রাস্তায় দৌড়াইতেছিল ওই সময়। তো দৌড়াইতেছিলাম আর রকেট লিগের যে ক্রিয়েটর তার মেয়েকে গালি দিচ্ছিলাম। যাই হোক, তো তখন হচ্ছে বেশ কিছু মজার মজার স্লোগান শুনছিলাম মিছিলে। আমি নিজেও একটা বানাইছিলাম ওইটাই। ওই নোটিফিকেশনের কথা মনে আছে? ওই স্লোগানটা লিখে দিই। নোটিফিকেশন ওই সেই এফটিপি চ্যাটের যে নোটিফিকেশন। ও আচ্ছা। তো যাই হোক, তো ওই দিনকে অনেকের কাছে অনেক রকম আমি অপিনিয়ন পাইছি। অনেকে বলছে যে চাক গেছে, ভালো হয়েছে। অনেকে বলছে যে হচ্ছে শঙ্কা প্রকাশ করছে যে মানে এখন যারা ক্ষমতায় আসবে তারা হচ্ছে মানে কি করবে, তারা যদি করাপ্টেড হয় তাহলে হচ্ছে তারা এর থেকে আরো বেশি ছিনায় নেবে আর কি। আবার অনেকে হা হুতাশ করতেছে লিটারালি যে গেল গা, সব গেল এরকম। এটাই আমার দিন ওরকমই কাটছে আর কি। আর সেই দিন রাইতে কেটে শুরু হয়েছে আমার গুজবের রাইতে, এই দিন রাইতে লাইলাতুল গুজব। এরপর থেকে জনগণ শুরু হইলো বাংলাদেশের ইতিহাসের লাইলাতুল গুজব, এক এক দিন এক একটা নেটফ্লিক্স এপিসোড বাইর হয়। এরপর থেকে ঢাকা শহর তো পুরা হচ্ছে মূলত তো আমাদের কি বলে, আমার 5 তারিখের কথা বলি। আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে 5 তারিখ সকাল, মূলত ইন্টারনেট আসার পরের থেকে যত কিছু শুনতেছিলাম, পর থেকে রাতে ঘুম বলতে গেলে ছিলই না। তো মানে প্রত্যেক দিনই মনে হতো যে আগামীকাল কি হবে বা আজকে রাতে কি হচ্ছে। আমার অনেক পরিচিত ভাইরা ছিল যারা মূলত ঢাকা ইউনিভার্সিটির বা হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, তো তাদের কাছ থেকে শুনতাম কি হইতেছে না হইতেছে, পুরো রাতেই বসে বসে শুনতাম। তো এরপরে মূলত সেদিন আসলো 5 তারিখ। তো 5 তারিখ এই জিনিসটা আমাদের কাছে কনফার্মই ছিল যে হ্যাঁ কিছু একটা হইতে যাচ্ছে, মূলত হবে। কারণ হয়তো আমার মাথায় দুইটা জিনিস ছিল, নয়তো কোনো একটা বর্বরতা হবে আর নয়তো আমরা আবার স্বাধীন হবো। বেসিক্যালি তো মূলত সেকেন্ডটাই হয়, কারণ ঢাকায় তখন এত পরিমাণে মানুষ ছিল যারা মূলত মানে ওই দিন প্রায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল যে যাই হবে আমরা কেউ সরবো না রাস্তা থেকে। তো আর আমাদের প্রায় সে ডিফেন্স সেক্টরেও যতদূর শুনছি সবাই তখন মূলত হায়ার অথরিটির এগেইনস্টে চলে গেছিল যে আর যাই হোক আমরা কোনো কিছু করব না, কোনো বাজে জিনিস করব না। ওদেরও দেয়ালে পিঠ থেকে গেছিল। তো তো আমরা ওই হিসাবে বুঝতেই পারতেছি যে পরবর্তীতে কি হয়েছে না হয়েছে। তো যখন আমরা খবরটা পাই তখন আর ঢাকায়, আমি বাকিদেরটা জানি না, বাট ঢাকায় কেন যেন মনে হতেছিল যে আমরা যে কোনো একটা অকেশনে বের হই না, ধরেন ঈদ হোক বা হচ্ছে মূলত ঈদেও হয় না, ঈদে তো যে যার মতন বের হয়। বাট আমি যদি এই জিনিসটাকে চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারি হচ্ছে পহেলা বৈশাখে মানুষ যেভাবে বের হয়, যে হুট করে সবাই একসাথে বের হয়, মানে একটা উৎসবের মতন। তো ওই দিনটা এরকমই ছিল, মানে এখন কত 1টা 2টার দিকে, 1টা না 1টার দিকেই বা 2টার দিকে খবরটা আসছে, মূলত টিভিতে দেখানো শুরু করছে। তো আমি আমাদের ফ্যামিলি মিলে সবাই বের হয়ে রাস্তায় বের হয়ে দেখে সবাই বের হয়েছে, সবাই উল্লাস করতেছে। তারপর যারা মূলত আন্দোলনে ছিল তারা পতাকা মাথায় বেঁধে বাসায় ফিরতেছে।
আর যারা বাসায় ছিল তারা বের হয়েছে, কেউ দেখতে বের হয়েছে যে কি অবস্থা। সবার সবার মধ্যে একটা শান্তি ছিল, লাইক মনে হয়েছে যে অনেক স্বস্তির একটা নিঃশ্বাস চলছে, এরকম একটা অবস্থা। তো এইখান থেকে আমরা সবাই মিলে আমার একটা রিলেটিভের বাসায় যাই। তো ওইখান থেকে চিন্তা করি, আমি আমার ফ্যামিলি চিন্তা করি যে মূলত গণভবনের উদ্দেশ্যে যাব। তো গণভবনের উদ্দেশ্যে সবাই রওনাও দেই। এটার মূলত কারণ ছিল হচ্ছে ওইখানকার মানুষের কিছু কাজকর্ম, তার মধ্যে ছিল হচ্ছে জিনিসপত্র নিয়ে বের হয়ে যাওয়া। মূলত এটা দেখতে যাওয়াই একটা ছিল। আর নিজেদের মধ্যে ছিল যে কখনো তো গণভবন দেখিও নাই বা সুযোগ হবে কি জানি না। তো মূলত ওই কারণেই গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রওনা দিতে দিতেও কত অ্যারাউন্ড 4টা বাজে, ওইখানে পৌঁছাই 6টায়। তো যাওয়ার পথেই অনেকে দেখি জিনিসপত্র নিয়ে এসে শো কাজ করতেছে। বেসিক্যালি আমরা যখন শো কেস করি না জিনিসপত্র, তো এরকম এখন একটা চূড়ায় দাঁড়ায় আশেপাশে মানুষ জড়ো হয়ে রয়েছে, তারা এরকম শোকেস করতেছে, এইটা নিচ্ছি ওইটা নিচ্ছি। কাউকে দেখতেছি ব্রিফ কেস, কেউ সুট কেস, একটা ছেলে ট্যাব নিয়ে বের হইছে, কেউ ল্যাপটপ নিয়ে বের হইছে, কেউ পিসি নিয়ে বের হইছে। আমার মজা লাগছে খাওয়ানটা। একটা ছেলেরে দেখছি ওদের যে পুকুরটাতে কই মাছ নিয়ে বাইর হইছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন ঢুকার সময় দেখছি একটা লোক বলতেছে যে ঢুইকেট না গ্যাস লিক হয়েছে, পুরা গ্যাসের গন্ধ, কখন কি হয় বলা যায় না। তো তাও ওইটা আমরা চিন্তা না করে আমরা ঢুকে ঘুরে টুরে যখন বের হয়ে ওই জায়গায় পুরো এরিয়াতে কোনো নেটওয়ার্ক ছিল না। আমি আমার আম্মু আমার বোন আলাদা হয়ে যায়, আমার আব্বু আলাদা হয়ে যায়। আব্বুকে কল দেওয়ার জন্য আমি একটা সার্টেন স্পটে এসে যখন দাঁড়ায় মেইন রোড ছিল এটা। তো হুট করে আমি আম্মুকে কেন জানি বললাম যে চলে এই গলিটাতে যায় দাঁড়াই, কারণ বলা যায় না হুট করে কিছু একটা হয়ে গেলে তখন কোন একটা সাইড দিয়ে তো দৌড় দেওয়া লাগবে বা একটা সেফ এরিয়াতে থাকা বলো। যেই বলে গলিটাতে ঢুকছি, হুট করে শুনি পিচ দিয়ে অ্যারাউন্ড 3-4টা শুট হয়েছে। বেসিক্যালি শুট হওয়ার পর আমরা যখন গুলির আওয়াজ শুনছি, আমরা 3জনেই দৌড় দিছি। আর পিছে থেকে আরো 2-3টা ভাই দৌড় দিয়ে এসে বলতেছে যে দাঁড়ায় থেকো না, পিছে শুট হইতেছে, দৌড়াইতে থাকবে যত। আরে ওইডি আসলে আর্মির তারা পার্টি করতেছে, না ডরা গেছে। না না, আর মূলত ওই সাইডটাতে হয় নাই। যে সাইডটাতে হয়েছে আমি আসার পর দেখছি, যে সেটটাতে হয়েছে ওইটা হয়েছে হচ্ছে তোমার মিরপুর 10-এ হয়েছে, এই সেট গুলোতে হয়েছে। আমাদের সেটে যেটা হয়েছে সেটা মূলত হয়েছে হচ্ছে এখানে থানা ছিল, মানুষজন হচ্ছে থানা ভাঙচুর করতেছিল, আর পুলিশরা নিজেদের প্রোটেক্ট বা হচ্ছে ওদেরকে মারার জন্য গুলি করতেছিল। বেসিক্যালি এটা মোটামুটি অনেকগুলো থানায় হয়েছে। তো এরপরে যখন আমরা হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় যাই, তো একটা ছেলের হাতে এই যে একটু আগে যখন বললাম যে গ্যাস লিক হয়েছে, তো একটা ছেলের হাতে দেখলাম গ্যাসের পাইপ। তো বুঝলাম যে এই ছেলে গ্যাসের পাইপ ভাঙা নিয়ে আসছে, যে কারণে মানে চুলা আনা যায় একটা কথা আছে, বাট গ্যাসের পাইপ বুঝতেছে কোনটার কথা বলতেছে। বেসিক্যালি হচ্ছে ঘরের সাথে যেটা ওইটাও না, কিন্তু থাকে না যে একদম বাসার বাইরে যেটা মূলত যেখানে সবকিছু করা হয়। ঢাকা শহরে আছে, তোমাদের ইসে আছে কিনা জানি না। বাইরে যে মানে পানির যে পাইপ থাকে অনেকটা ওরকম টাইপের একটা পাইপ আর কি, ভালভ সহ একটা থাকে, ওইটা আমরা ইটি দিয়ে বলে একটা খাঁচার মতন করে ওইটা আটকায় রাখে বেসিক্যালি। তো ওই ছেলে ওইটাই খুলে নিয়ে এসে বসছে, যে কারণে আর কি একদম মাটি থেকে গ্যাস লিক হইতেছিল। তো পরে এগুলো করে দেন যখন অনেকটুকু পথ আসলাম, তখন দেখলাম মোবাইলে নেটওয়ার্ক আসছে। তখন আমি আমাদের আব্বুকে কল দিলাম, পরে আমরা বাসায় চলে আসছি। 5 তারিখে একটা জিনিস। আর কে ভাই আছে? আর কেউ তো নাই। আমি আছি। ফ্যান্টমের কি হইছে? তোমার অর্ধেক কিছু শুনে লাইছিলাম আরেক সাইড থেকে। ওকে, তো এখন আসি আমরা স্বাধীনতার দিনের গল্পে। স্বাধীনতার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, যেহেতু আমার আগের দিন লং মার্চ টু ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যখন এই কথা বাড়িতে বলি তখন আমার বাবা মা বেঁকে বসে, বলে না
তুমি কোথাও যাবে না। আমার ঘরের 2টা দরজায় দেওয়া হলো তালা, আমি ভিতরে আটকা। এমনকি হাঁটতেও যেতে দেওয়া হচ্ছে না আমাকে। দুপুরবেলা 1:30টার সময় দরজা খুলে দিল, দিয়ে বলল খেতে আয়। আমি এক জোরে বাইরে গেলাম, কোনো মতে বাইকটা নিলাম, নিয়ে এক টানে যেখান থেকে বিজয় উল্লাস দেখছে আর খেতে পারে, বিজয় উল্লাস যেখান থেকে শুরু ওইখানে চলে গেছে একদম এক টানে। যে নেমেই নাচানাচি শুরু পোলাবেনের সাথে। আমি তো উঠতে উঠতে সেই ইয়ের উপরে উঠে গেছিলাম। তুমি বাসা তো বাড়িতে বাড়িতে ইয়ে হয়ে গেছে মানে না 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 তখন হয়নি, কিন্তু সবাই 100% শিওর যে হইব। এরপরে আমরা ওখানে লাফালাফি তো করছি প্রথমে, এরপরে বসে আছি, খবর আসে না। ওইখানে সব দোকানদার আমাদের হয়ে পালাইছে। একটা দোকানে খোলা ছিল, ওই দোকানে টিভি দেখতেছি আমরা বসে বসে, সবাই একদম লাইন দিয়ে বসে আছে, যতজন ওখানে বসা সম্ভব। বাকিরা রাস্তার ভিতরে, হাজার হাজার মানুষ। এখন এর ভিতরে খবর আসলো যে পদত্যাগ করছে সবাই, একদম চিৎকার করে লাফালাফি করে এলাকার মিষ্টির দোকানগুলোর সাথে সাথে একদম সাথে সাথে ফাঁকা হয়ে গেল। মিষ্টি খাইলাম এত বেশি, আমি এমনিতে মিষ্টি খাই না, এত বেশি মিষ্টি খাইলাম যে মুখ টুক গেছে, খারাপ হয়ে গেছে, বমি করার মতো অবস্থা ছিল আমার। এরপরে আমরা মিছিল নিয়ে, অ্যাকচুয়ালি আমি মিছিলে ছিলাম না, আমার কাছে বাইক ছিল। তো আমি আমাদের এক সম্মানিত বড় ভাই এবং আমার এক বন্ধু, এদের 2জনকে নিয়ে অন্য সাইড থেকে মানে গলিগালা মেরে শহরের ভিতরে ঢুকলাম। শহরের ভিতরে ঢুকে মানে আগে শহরের সাইডে ছিলাম, এখন মাঝখানে দিয়ে গেলাম একদম 0 পয়েন্টে। এবার ওইদিকে গেলাম, যে এরপরে আফিফ ভাইয়ের নামাই দিয়ে আমি আর আমার বন্ধু বাইকে করে পুরো শহরের ভিতরে বিভিন্ন রকেট লিগ কার্যালয়ের সামনে দিয়ে স্লোগান দিয়ে বেড়াইতেছিলাম যে একটা বিশেষ এলাকার গোলাপি এখন কোথায় পালাবে। এরপরে একটা বিশেষ এলাকার লোকজন দেখলাম আমাদের দিকে বিশেষ ভাবে তাকায় আছে, বিশেষ রকম করে। আর কি করার, আমরা একটু ঘাবড়াই গেছিলাম, কারণ ওখানে আমরা 2জন ছিলাম আর ওই বিশেষ দলের বিশেষ লোকেরা ছিল অনেক। আমরা ওখান থেকে সরে গেলাম, আমরা আমাদের পরিচিত দোকানে গেলাম, যার পরে জানতে পারলাম যে জাবির হোটেল ইন্টারন্যাশনালে আগুন দিছে। সেখানে আমাদের ফ্রেন্ডরাও রেস্কিউ করতে গেছিল, তাদের খোঁজ পাওয়া যেতেছে না। ওই দিন অনেক রাতে আমরা জানতে পারি যে ওদের লাশ উদ্ধার করা হয়েছে। আমার টোটাল 3টা ফ্রেন্ড, একটা ছোট ভাই, আরো মানে টোটাল 54 লাস্ট জানা গেছিল ডেথ। এখন তার ভিতরে 3জন আমার ফ্রেন্ড, একজন জুনিয়র মারা গেছিল। তার ভিতরে 2জন নাসিম ভাইয়ের স্কুলের, আমার স্কুলের জুনিয়র। ওই তো তোমার জুনিয়র, ওই আমার ফ্রেন্ড ছিল। নাম বলতেছি না, নাকি নাম বলে দিন? না বলা লাগবে এই নোটটা শেষ করবো আমরা, তো 2 ঘন্টার মতো হয়ে গেছে। থিংস হেড ক্রাশ করে দেই। তোমার কি দিন শেষ না? হ্যাঁ শেষ। কার কি স্বপ্ন, কার কি আশা, কার কি আশা আছে? আমি জানি না, কইবার পারি না এই বিষয়ে। নতুন দেশ, আপনি কি নতুন দেশের বিষয়ে তাই বলছি। হ্যাঁ, এটা কি মানে উস্তাদ কি কইতাছে? আমার কি আর কম, আসলে আমার তেমন কিছুই নাই। এই যে অত্যাচার থেকে মুক্তি পাইছি, এখনো তো এডি পুরোপুরি বিষয় হয় না। আমার কাছে তো ভুলে যাই, পরে আবার মনে হয় যে হয় এখন তো আর নাই। আর সময় লাগবে, এখন যে অবস্থা এটাকে স্টেবল হলো পুরোপুরি দেশ। একটা বিশেষ দেশ যে শয়তানি করতেছে একটু থামাক, বা ওটা কমুক আস্তে আস্তে। এরা কি করে না করে দেখি। আশা একটাই, আশা এমন না যে জিডিপি এত লাগবো বা এটা আশা হইছে জনগণ পৃথিবীতে কখনো ওই হেভেন ইন আর্থ জনগণ জীবনও পসিবল না। আর পৃথিবীর মধ্যে হেভেন বানানি উচিত না, হেভেন বানানোর চেষ্টা করা উচিত না। ভিনল্যান্ড সাগর কি কয় নাকি যে হেভেন বানানোর চেষ্টা করা উচিত না? কয় বানাইবার চাই, পরে এখন ওইটা যে খারাপ ওটা দেখাইবো, কিন্তু একটা ক্যারেক্টার বানাইবার চাই। আচ্ছা, যাক ভালো। তো জনগণ তারপরেও পারফেক্ট কান্ট্রি পসিবল না, বাট একটা কান্ট্রি চাই প্লিজ, যাতে যেটার মাইন্ডসেট ইজ প্রাউড হইবার পারে। হ্যাঁ, তলে তলে বহুত কিছু সমস্যা থাকবার পারে,
বাট মানুষ যাতে কোনো কষ্টে বা ভয়ে না থাকে, মানে একটা যাতে একটা স্টেবল একটা বালা কান্ট্রি যাতে হয়, একটা কান্ট্রি একটা। আর পরিবর্তন বলতে এমন কোনো পরিবর্তনের দরকার নাই যেটার কারণে একটা খালি কিছু সার্টেন ক্লাস সুবিধা পাইবো, কারণ গত 15 বছর ধরে এটাই হয়ে আইতাছে। গত 15 বছর মানে খালি সার্টেন কিছু ক্লাস সুবিধা পায়, এমন পরিবর্তন আয়োগ যাতে অগলতেই যাতে ওটার প্রভাবটা টের পায় আর কি, এফেক্টটা পায়। খারাপ কিছু না জনগণ, ভালো কিছু, এটাই শান্তি চাই জনগণ, পিস চাই দেশের, আমার না সবার লেগেই। আমরা আমরা এমন একটা দেশ যাতে হতে পারি জনগণ, যাতে আমরা দাজ্জালের বিরুদ্ধে রাইট সাইডে থাকতে পারি। এরকম একটা দেশ হলো যে এই দেশের মানুষ বিদেশ নাকি বিদেশের মানুষ আমগো দেশে থাকবার লাগে এবার চাইবো। আমরা এমন যাতে একটা দেশ হই, হ্যাঁ, আমরা আমরা যাতে রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে থাকতে পারি when it counts, এটাই। আমার কাছে যেটা মনে হয় যে আমি এমন একটা দেশ চাই যেখানে মানে মানুষ তার ন্যায্য অধিকারটা পাক আর কি, যে জিনিসটা তার ন্যায্য পাওয়া সেটা যেন পায়। আর মানে মানুষ যেন মানে অনেস্টি দাম দিতে শিখে, মানে অনেস্টি যেন দামটা থাকে আর কি। আর মানুষের মতের যেন হচ্ছে স্বাধীনতা থাকে, এটাই এগুলো আমার চাওয়া। আর পলিটিক্স যেন মানে মানুষের লাইফের ফোর ফ্রন্ট যেন না হয়ে যায়, কারণ এতদিন এটাই হয়ে আসছিল মানুষের মানে মানে তুমি হচ্ছে হয় কোনো পলিটিক্যাল পার্টির অংশ অথবা তুমি হচ্ছে কোনো মানুষই না, এরকম ধরা হতো এতদিন। এটা যেন না হয়, এটা যেন আর না হয়। হয় তুমি রকেট লিগ বা অন্য কিছু, অথবা তুমি কেউই না, এরকমটা যেন না থাকে। আমি মানুষ, একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হতে গেলে কেন হচ্ছে আমার পলিটিক্যাল পরিচয় দেওয়া লাগবে? এটাই আমার চাওয়া, এটাই। আবার কইছে না আমার হয় না। হেড করা না করে এটা একটা বালা নোটে এন্ড করে গুলো দিলে। ওকে, আমরা কি বলছিলাম আমাদের নতুন দেশ নিয়ে ড্রিম কি, এটাই তো? আমি করব, আমি বলবো। ঠিক আছে। আচ্ছা, তো আমি যে জিনিসগুলো পয়েন্ট আউট করব সেটা হচ্ছে কিছু কিছু জিনিসে অবভিয়াসলি বাধা দেওয়া উচিত। সেগুলোর মধ্যে ফার্স্ট টাইমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সরকারি কোনো কাজে থার্ড পার্টি ঢুকানো। যা থার্ড পার্টি ঢুকাইলে কি হয়, ধরেন আমি বলবো না যে থার্ড পার্টি সবাই খারাপ হয় না, ভালো থাকে, বাট এই থার্ড পার্টির কারণে প্রায় প্রচুর পরিমাণ টাকা সরানো অনেক সহজ হয়। তো আমার মতে এই জিনিসটা সরানো উচিত। আর মূলত যে জিনিসগুলো করা উচিত সেই জিনিসগুলো অলরেডি আমি অনেকটা জায়গায় দেখছি যে শুরু হয়েছে, তারা পরিবর্তন যারা আপাতত আছে তারা পরিবর্তন আনার চেষ্টা করতেছে। তারপর হচ্ছে কি বলে, এইসব জিনিসগুলো যদি চলতে থাকে হয়তোবা সময় লাগবে, জিনিসটা তো রাতারাতি পরিবর্তন সম্ভব না। এখন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মানুষের মধ্যে হাই উতাস অনেক বেড়ে গেছে। সবাই জিনিসটাকে তারা আফসোস লীগের সদস্য। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে হাই উতাস, সব বিষয়ে হাই উতাস। আজকে একটা বিষয় হইতেছে তাদের সাথে, তারা এটা নিয়ে এসে ওই জায়গায় প্রতিবাদ করতেছে না, অনলাইনে এসে দিচ্ছে না। আমি আমার সাথে হঠাৎ একটা ইনসিডেন্টের কথা বলি। মূলত আমি কয়েকদিন ট্রাফিকিং করছিলাম। তো যেটা হয়েছে, এখানে ট্রাফিকিং বলতে ট্রাফিক পুলিশের দায়িত্ব বলা হচ্ছে, ইরফানে চাইল্ড ট্রাফিকিং করে নাই। ট্রাফিকিং করছিলাম। তো বেসিক্যালি দুইটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। সেটা হয়েছে আমি ইসিবিতে যখন ট্রাফিকিং করতেছিলাম, তো আমরা মূলত যারা বাইক চালাচ্ছিল আর হেলমেট ছিল না তাদেরকে আমরা। ভাই তুমি কথা অলরেডি বলছো ভাই, থামো ভাই। তোমার কি চাও তুমি? নতুন দেশে কেমনে দেখতে চাও এটা বললে আমার সুযোগ দাও বলার। না, আমি জিনিসটা শেষ করি। না শেষ করতে হইব না। আমি বুঝবার পারছি তুমি অনেক কি করছো, অনেক কাম করছো, কষ্ট করছো। ভাই থামো ভাই। তোমার কি ভালো লাগে ভাই? আমার কনটেক্সটটা বলতে দাও।
না না না, নতুন বাংলাদেশ কি চাও ভাই? ডাইরেক্ট কো ভাই ভাই প্লিজ আচ্ছা ভাই। তুমি বলো। এখন কিছু কমো না। দেখো আরে ইরফান ইরফান কব তো। ইরফান ভাই সুযোগ তো দিলাম, বলো তুমি বলা শেষ হলে দরকার এরপর আমি বলতেছি, তুমি তোমারটা বলা শেষ করো। আরে হ্যাঁ কিছু কইব না, তুমি কব তো। তুমি কও ইরফান হ্যাঁ 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 বলতেছি। মূলত দুইটা জিনিস আমি রিসেন্টলি যে দুইটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে হাই উতাস যে জিনিসটা, এটা দুই ক্ষেত্রে মানুষ করতেছে। একে তো হচ্ছে ওই জায়গায় ডিরেক্ট যে জায়গায় জিনিসটা হচ্ছে ওই জায়গায় প্রতিবাদ করতেছে না, দেন অনলাইনে এসে জিনিসটা নিয়ে বাড়াইতেছে, বা অনলাইনে এসে বলার তো কোনো মানে নাই, আমার কাছে কোনো মানেই লাগতেছে। কারণ ওই জায়গায় যেখানে বিভিন্ন কার্যক্রম হইতেছে ওই জায়গায় আমাদের সিনিয়র অনেক বড় সিনিয়র আছে যারা ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলেছে, তারাও আছে। তো তাদেরকেও জিনিসগুলো ক্লিয়ারলি বললেও হইতেছে, ওইখানে না তারা বলবে না, তারা এখানে এসে বলতেছে। এই জিনিসগুলো যেন সরে যায়, এখন মানুষ যেন ডিরেক্ট প্রতিবাদ করে। এখন অলরেডি অনেক জায়গায় শুরু হয়েছে, আমি চাই যে এই জিনিসগুলো যদি কন্টিনিউ হয় তাহলে হ্যাঁ একটা সুন্দর দেশ করা সম্ভব। হ্যালো ওকে সো কি তাই এটা বলার আগে যেহেতু ট্রাফিক কন্ট্রোলিং নিয়ে কথা শুরু হয়েছে আমি আগে বলি। সো প্রথমত কাহিনী যেটা হয়েছিল এটা হলো কারা গেল ইরফান মাইক ড্রপ করে গেছে। ওকে ওকে সো কাহিনী যা হয়েছিল সেটা হলো ফার্স্ট অফ অল সবার ট্রাফিক কন্ট্রোল করার কথা না, যেখানে দেখছি যে সব পোলাপাইন নেমে গেছে ট্রাফিক কন্ট্রোলিং এর জন্য। প্রত্যেকটা আমার জানা মতে প্রত্যেকটা জেলার সমন্বয়করাই টিম করেছিল যে এরা যাবে হলো ইয়ে করতে, ট্রাফিক কন্ট্রোল করতে, এরা যাবে অমুক জায়গা পরিষ্কার করতে, ওরা যাবে অমুক জায়গা পরিষ্কার করতে, বা অমুক কাজ করতে তমুক কাজ করতে, গাছ লাগাইতে, এরকম ভাগ করা ছিল। যেরকম আমার একদিন পড়ছিল ট্রাফিক কন্ট্রোলিং, আমি পড়ছি। পরের দিন থেকে দেখি যে পরের দিন থেকে কি করলো যে দরকার নাই, স্টুডেন্টরা করলে এটা কেমন হয়ে যায়, মানে কোনো ট্রেনিং নাই, হুদাই করতেছে। তারপর বেশিরভাগই হলো এর সাথে কি বলে আন্দোলনের সাথে রিলেটেড ছিল না, সো ট্রাস্ট করা যায় না। এরা একটা কোনো কিছু যদি ঘটায় ফেলে তার জন্য কিন্তু দোষ পুরা ছাত্রদের হবে, সবাই হবে। সো কি করা হলো যে যারা রোভার স্কাউট এরা কিন্তু একটা সবসময় একটা লিডারের লিড মেনে চলে, এদের সবসময় মেনে চলতে আর ইউনিফর্ম পরে থাকবে। তো কি করা হলো যে ওরাই করুক এই কাজটা। তো যারা রোভার স্কাউট আছে এদের সব নামাই দেওয়ার পরেও বিভিন্ন জায়গায় যেখানে দরকার নেই, যেরকম আমরা যেখানে আড্ডা দিই সেই গলির মাথায়, এটা একটা গলি যেটা তোমার পিচেরও রাস্তা নাই, অ্যাকচুয়ালি তোমার হলো কংক্রিটের রাস্তা। এই গলির মাথায়ও দেখতেছি যে দুইটা ট্রাফিক পুলিশ আছে, মানে তোমার স্টুডেন্ট আছে। এরকম বাজে অবস্থা ছিল। লাস্টে যে যখন আর্মি থেকে বন্ধ করলো তখন এটা বন্ধ হয়েছে। এছাড়া ভালো লাগছে যেগুলো সেগুলো হলো শহরের দেওয়ালে দেওয়ালে রকেট লিগ, তারপর অন্যান্য পোস্টার ছিল, পেইন্টিং ছিল, মানে পেইন্টিং না অ্যাকচুয়ালি তোমার লেখনী ছিল, ওইসব দল টলের কিংবা কোনো বিজ্ঞাপন ছিল কোচিং সেন্টারের ইয়ে বেশি ছিল, পোস্টারই বেশি ছিল। তো আমরা যেটা করছিলাম, আমরা একদিন ট্রাফিক কন্ট্রোল করছি আমি, পরের থেকে দেখলাম যে এটার জন্য সবাই ইন্টারেস্টেড, এটা করে কোনো লাভ নাই, আমরা অন্য কিছু করি। তো যা করলাম, আমাদের এক সম্মানিত বড় ভাই থেকে আমরা স্পন্সরশিপ নিলাম, যে স্পন্সরশিপ বলতে সেটা একদম পুরোপুরি মানে নিঃস্বার্থ ভাবে দিচ্ছে, কোনো কিছুর জন্য না। তো তাকে স্পন্সর নিয়ে আমরা শুরু করলাম শহরের যত দেওয়াল আছে বিভিন্ন দেয়াল আমরা ছড়ায় পড়লাম অন্যগুলোর জন্য। মানে অনেক বড় শহর তো অ্যাকচুয়ালি, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকরা করছে, আমরা একদিক নিলাম। তবে পোস্টার সব আমরা নিজেরাই ছড়াইছি, প্রত্যেকটা কোচিং এ নোটিশ দিছি যে যাতে পোস্টার না লাগানো হয়। এরপরে বিভিন্ন স্থাপনা যেগুলো ভাঙছিল এগুলো অন্যান্য জায়গায় দেখলাম যে ওইগুলোকে ইয়ে করছে, কিন্তু যশোরে তেমন কিছু হয় নাই। যশোরে জাস্ট জাবিরে আগুন লাগছিল, আমরা জাবির পরিষ্কার করছি, পরিষ্কার করে রাস্তা মানে সামনের রাস্তাটা মিনি পরিষ্কার করছি, ভিতরও করছি। সামনের রাস্তা পরিষ্কার করে আমরা যাতে মানুষজন যাতায়াত করতে পারে, যেহেতু ওটা একটা বিজি রোড ছিল, ওইটার জন্য অনেক ওইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে শহরের প্রত্যেক মধ্যে প্রচন্ড জ্যাম ছিল। তো আমরা ওটা পরিষ্কার করে একদম সাফ করে দিছিলাম। করে দেওয়ার পরে বর্তমানে ওটার সামনে দিয়ে ইট দিয়ে পাঁচিলও দিয়ে দেওয়া হয়েছে, কারণ
একটা পুরো বিল্ডিং, এটা তো অ্যাকচুয়ালি অনেক রিস্কি জায়গা, এটার ভিতরে যে কোনো কিছু হয়ে যাইতে পারে। দেন এইসব করার পরে যখন তোমার দেখলাম যে কাজ মোটামুটি শেষ, গাছ লাগাইছি আমরা। হ্যাঁ, এছাড়া এর মধ্যে দেখলাম যে যখন আর কিছু আমাদের করার নাই, এবারে সরকার ভালোভাবে গঠন হয়ে গেছে, তো পুলিশ নেমে গেছে রাস্তায়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো এখন আর আমাদের কাজ নাই। এই টাইমে আমরা কুইট করে দিছি, তখন থেকে আমরা বাসায় আসি। আমাদের ভিতরে একটু নিজেদেরকে সমন্বয় গুলো দাবি করতেছি। আচ্ছা ঠিক আছে, তো তুমি দেশ থেকে চাইছো কি? দেশ থেকে চাইছি যে দেশ, ও চাইতে ভুলে গেছি না, ওকে। তো আমি দেশ থেকে এখন চাই হলো, আমি এখন চাচ্ছি যে সাত বোন চম্পাকে এখন যদি একটু কাছে পাইতাম ভালো লাগতো। কিন্তু চিকেন ফ্রাই, তরমুজ? না না না, আমার তো সিকিম লাগবে, বরফ লাগবে, বুঝতে পারতেছো? দেশে বরফ পড়বে না, চিন্তা করতে আমার গা শিরুইতেছে শীতে, শীতের তো। যাই হোক, জনগণ এটাই আছে এপিসোড। জনগণ এই সপ্তাহের মতো এতটুকুই। আমি আমার বিদায় নেব, আমার ভালো লাগবে। বিদায় জনগণ। ইরফানে সেইটা বুঝতে গেল গা, বাট কি আর করার। জনগণ কোনো টেয়া পয়সা দেওয়ার কথা কইতাম না বা কিছুই কইতাম না, নিজেদের খোঁজ খবর রাখেন। আপনারা যদি আমাদের দেশের লোক হন, এই বন্ধ আছে, এ আছে, হে আছে, পলিটিক্সে যেহেতু একবার ঢুকেই গেছেন গা, মানে পলিটিক্সে ঢুকছেন বলতে জনগণ বুঝাইতেছি, যেহেতু আজকালকার ফুলাবাইনের কাছে কিছুই মানে পছন্দের টপিক হয়ে গেছে পলিটিক্স। পলিটিক্স লই হেরা আলোচনা করবার হ্যাঁ বহুত কুল লাগে, যদিও দেখতেছি যে অলরেডি গত 2 সপ্তাহ 1 সপ্তাহ ধরে এরা বোর্ড হয়ে যেতেছে গা। এরা আজকাল পলিটিক্স এর কথাতে না শোনার লাগে পোস্ট দেয়। তো যারা এই এক সুযোগে ঢুকছেন, কদ্দুর হইলেও এটা সেটা শুনেন, আপনারা চাইলে নিজে করে অ্যাকচুয়াল পলিটিক্স ব্রাশ আপ করেন আর কি। এই যে একটা, এটা একটা খুবই ভালো একটা হ্যাবিট জনগণ। এটা আপনার নাসিম ভাই যেটা ভবিষ্যতে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে বাইর হইতে পারি, আমাদের দলের নাম হইতে পারে গিক শো। আপনারা আমাদেরকে ভোট দিবেন। অর্ডার অফ নন টু। সরি সরি। নাসিম ভাই জনগণ একটু আগে যেটা কইলো আর কি, মানে পলিটিক্স এর জনগণ মেইন পার্ট না, কিন্তু একটা পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। তো এর চর্চাটা রাখেন আর কি। আপনার পুরা পৃথিবীর কোন সব দেশের পলিটিক্স এর খোঁজ খবর রাখা লাগতো না, এটলিস্ট নিজের দেশেরটাই রাখবার পারেন। কে হইতাছে না হইতাছে, কেডাই কবে কি কইলো, বেসিক্যালি দেশ চালায় যেসব মানুষটি প্রমিনেন্ট, যেসব মন্ত্রী টন্ত্রী আছে, নিজের এলাকার এমপি, এরা কে কি করতেছে না করতেছে খোঁজ খবর রাখেন। আপনার ডাইরেক্ট দেশ হতে তো আপনি আপনার এলাকারটা দিয়ে শুরু করেন না, এটা চর্চাটা চালাই রাখেন, খুবই কাজে দিব। আপনার পাড়াটা দিয়ে শুরু করেন, আপনি যে পাড়ায় থাকেন ওটাই শুরু করেন। আপনি কাম লাগলে এলাকারটা দিয়ে শুরু করেন, আপনার এলাকায় মাস্তানি করে কেটা, গুন্ডামি করে কেটা, ওইটি দিয়ে শুরু করেন। না, আপনি বাড়ির থেকে শুরু করেন। আপনার বাপে কি করতেছে এটা জনগণকে জানান। আপনি আমার ইনবক্স করেন, আমার ফেসবুক আইডির লিংক নিচে দেওয়া থাকবে। এলাকার পাতি নেতারা কি করে না করে টাকা কইতে গাইয়ে খোঁজ খবর রাখেন, ঠিক আছে? এরা কি কইরা বেড়ায়, তইলে কি হইব আমাদের এই টাইপের কি বলে, যখন আপনার ফেসবুকে বা এরকম লাইলাতুল গুজব, আমি জানি না এই লাইলাতুল গুজব কতদিন চলবো, এই এই একটা চ্যাপ্টার ইন আমাদের লাইফ, আপনার জন্য ইজি হয়ে যাবে আর কি জনগণ, যে কোনটা ঘটার পসিবিলিটি আছে, এটা কি আদৌ কোনো সত্যতা আছে কিনা, একটা কথা শুনলে ডিরেক্ট বিশ্বাস না করে আপনার মাথার মধ্যে খটকা লাগবো আর কি। তো চর্চাটা যেহেতু একবার ঢুকছেন, চর্চাটা চালাই রাখেন, এটাই কমু, এটা কই আমরা বিদায় নিবো আর কি। বিদায় জনগণ। বিদায় জনগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বিদায়। সকলকে বিদায়। এই অপূর্ব কিছু বলবো? ইনকিলাব জিন্দাবাদ। এখন হইলো গিয়া ইরফানে বিসিং করবো, আমার নিয়ে যাও, বিসিং করবো।